আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা আমাদের প্রথম ক্লাস বাংলা ব্যাকরণের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার সিলেবাসে দেখো ভাষা, ভাষা থেকে হচ্ছে শব্দ, ধ্বনি, বর্ণ, মানে ব্যাকরণ থেকে যা যা পড়তে হবে একটু খেয়াল করো সবাই। পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে পড়ে আসছো, এখনো পড়বা। বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন কোত্থেকে আসবে বলা যাচ্ছে না। সো যেটা করতে হবে, পড়ার পাশাপাশি সবসময় অবশ্যই বই পড়ার চেষ্টা করতে হবে। তবে তোমাদের জেনারেল বিসিএস এ তোমার সাধারণত খুব কঠিন প্রশ্ন এখন পর্যন্ত করতে দেখা যায়নি। আবার এটাও সত্য, 47-এ যে প্রশ্নটা আসলো এরকম প্রশ্ন আগে তেমন দেখা যায়নি। তাহলে যতটুকু আমরা পড়বো, যেভাবে আসে এভাবে পড়বো, এগুলো তো মনে রাখতে হবে। পাশাপাশি আর কি কি করা যায় দেখি, ঠিক আছে? তারপর আসো বানান, বাক্যশুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ। একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি প্রত্যয় পড়লা, সন্ধি পড়লা, সমাস পড়লা, হ্যাঁ? তো এই যে প্রত্যয়, সন্ধি, সমাস এগুলো পড়বো, তাহলে আমি যখন একটা বাক্য লিখবো, একটা শব্দ তৈরি করব, তখন যদি সেটা ভুল হয় সেটাই কি হবে, সেটা হচ্ছে অপপ্রয়োগ। আমরা যখন বাক্যে প্রয়োগ করব তখন সেটা যদি ভুল হয় তখন সেটা কি হবে, অপপ্রয়োগ। হ্যাঁ, কিরকম, ধরো আমি বললাম অতি যোগ অন্ত, অতি যোগ অন্ত, তাহলে কি হলো, অত্যন্ত। এই যে যেহেতু আছে অত্যন্ত হবে, কিন্তু আমি বললাম অত্যন্ত, তাহলে এটা কি ধরনের অপপ্রয়োগ, সন্ধি ঘটিত অপপ্রয়োগ। সন্ধির কারণে এটা কি হলো, মানে আমার সন্ধিটা ভুল হলো। ওকে, তো বানান, বানান তো জানি আমরা, বানান শুদ্ধ অশুদ্ধ। হুম, বানানের ক্ষেত্রে আমরা সবসময় যে তোমার বাংলা একাডেমির যে নিয়ম সেটাই হচ্ছে তোমার ফলো করতে হবে। বাক্যশুদ্ধি, বাক্যশুদ্ধিটাই এক প্রকার প্রয়োগ অপপ্রয়োগের মধ্যে পড়ে। আমাদের একটা বাক্য দেওয়া হবে, সেই বাক্যে কি ধরনের ভুল থাকতে পারে, সেটা তোমার বানান নিয়ে থাকতে পারে। তারপর হচ্ছে তোমার আহ সন্ধি জাতীয় সমস্যা, বা মোট কথা বানানের সমস্যা, সমাসের সমস্যা, বচনের সমস্যা, নানা ধরনের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে বাক্যশুদ্ধি। এখন আসো, এই বিষয়গুলো হচ্ছে একেবারে বুঝে পড়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। আর এখানে যে পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো হচ্ছে তোমার মুখস্থ করতে হবে অনেকটা। হ্যাঁ, মুখস্থ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার যেটা করবে, আমি একটা চার্ট দিয়েছি, তোমাদেরকে দিয়েছিলাম কিনা আমার মনে নাই, হয়তো দিয়েছি। সেটা হচ্ছে তোমার ডেইলি অল্প 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 করে কিছু কিছু পড়ে রাখতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। এটা 39 বিসিএস তোমার স্পেশাল ছিল, এটা 42 বিসিএস এটাও স্পেশাল ছিল। এখানেও শব্দ থেকে একটা প্রশ্ন ছিল তোমার, বাবা, বাবা কোন ভাষার শব্দ, তুর্কি ছিল। হ্যাঁ, এই শব্দ, এই প্রশ্নটা আসছিল। আর এই প্রশ্নগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাস শেষে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রতিবারই তোমার শব্দ থেকে প্রশ্ন আসে। এই যে প্রতিবারই মোটামুটি শব্দ থেকে প্রশ্ন আসে, একটা বা দুইটা করে প্রশ্ন আসে। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি শব্দ গঠনের প্রধান উপায় কি কি। একটু সবাই একটু মনোযোগ দিবা, একটু খেয়াল রাখবা। শব্দ গঠনের প্রধান উপায়, এই যে আমাদের শব্দগুলো গঠিত হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন ধরো শব্দটা হার, তারে হারের সাথে ধরো আমি বললাম প্রহার, তাহলে প্রহার। মারা বললাম আহার। হুম, পরিযোগ করলাম, কি হলো, পরিহার। তাহলে এই যে হারের সাথে প্রযোগ করলাম প্রহার, যোগ করলাম আহার, তারপর হয়ে গেল পরিহার। তাহলে কি হলো, এখানে নতুন কিছু শব্দ তৈরি হলো। এভাবেই হচ্ছে তোমার নানা ধরনের শব্দ তৈরি হয়, নতুন নতুন। হ্যাঁ, তাহলে সেটা কিসের মাধ্যমে, প্রধান উপায়। শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে উপস। শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে উপস, মানে হচ্ছে উতে হচ্ছে উপসর্গ যোগে, পতে হচ্ছে তোমার প্রত্যয় যোগে, সতে হচ্ছে সমাস যোগে। আরেকটা আছে শব্দ দ্বিত্বের সাহায্যে। শব্দ দ্বিত্ব বলতে কি, আমরা যখন একটা শব্দ দুইবার উচ্চারণ করি, যেমন আমি বললাম আমার জ্বর, তোমরা ধরে নিবা ম্যাডামের জ্বর, শেষ, এখানে শেষ কথা। কিন্তু আমি বললাম আমার জ্বর জ্বর লাগছে, তাহলে অত বেশি পাত্তা দিবা না। কেন, জ্বর জ্বর লাগছে যখন বলবো তখন সেটা হচ্ছে তোমার কি হয়ে যায়, কথার অর্থটার পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। জ্বর জ্বর লাগছে মানে জ্বর এখনো আসেনি, জ্বর আসতে পারে। তাহলে আমরা যেটা মূলত মনে রাখবো, শব্দ গঠন মূল উপায়গুলো কি কি, উপস, আর হচ্ছে শব্দ দিতে সাহায্য অল্প কিছু শব্দ নতুন ভাবে গঠিত হয়। উপসর্গ, প্রত্যয়,
সমাস। ওকে, এই যে এখানে আছে, এটা হচ্ছে নতুন বই, নতুন ব্যাকরণ বইটা। এটা যদি দেখো তাহলে দেখবে যে উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে। আবার দেখো সমাসের মাধ্যমে, এই যে উপসর্গ প্রত্যয় ছাড়াও শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে, যেমন সমাস। সমাসের মাধ্যমে কি হয়, একাধিক শব্দ তোমার একটা শব্দে পরিণত হয়। আর হচ্ছে তোমার বলা হচ্ছে যে দ্বৈত শব্দ ব্যবহারে, শব্দের দ্বৈত ব্যবহারে মানে শব্দ দ্বিত্ব, এটার মাধ্যমে কি হয়, তোমার কিছু নতুন শব্দের সৃষ্টি হয়। এখন আসো শব্দ গঠনের প্রক্রিয়া, যেমন উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, সমাস যোগে অলরেডি বললাম, দ্বিরুক্ত যোগে। আচ্ছা, সন্ধি যোগে যেটা হয়, সন্ধি যোগে নতুন কোনো শব্দ গঠিত হয় না। কেন নতুন শব্দ গঠিত হয় না, একটু খেয়াল করো। নীল যে আকাশ, আমি একটা আকাশের কথা বলছি, যেটা কি নীল রঙের আকাশ, নীল আকাশ। ওকে, নীল আকাশ বলছি, হ্যাঁ। এখন আবার ধরো আমি বললাম যে বিদ্যা শিক্ষার আলোয়, বিদ্যা শিক্ষার আলোয়, আলোয় মানে হচ্ছে ঘর। তাহলে যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে বিদ্যালয়। ওকে, তাহলে আমি বিদ্যা আলোয়, ওকে, বিদ্যা শিক্ষার আলোয়, বিদ্যালয়। ওকে, এখন আসলে সন্ধির মাধ্যমে আমি যেটা করব সেটা হচ্ছে বিদ্যালয়। দেখো বিদ্যা যোগ আলয়, তাহলে কি হলো, বিদ্যালয়। সন্ধির মাধ্যমে নতুন কোনো শব্দ গঠিত হয়নি। এই যে বিদ্যা আলয়, এটা জাস্ট কি হলো, এটা জাস্ট ছোট হলো, এটা জাস্ট ছোট হলো, এটা কিন্তু নতুন কোনো অর্থ না। দেখো বিদ্যা আলয় যে অর্থ, বিদ্যালয় একই অর্থ, জাস্ট কি হলো, এটা হচ্ছে সন্ধির মাধ্যমে শব্দটা ছোট হলো, নতুন কোনো শব্দ গঠিত হয়েছে এমন না। ওকে, তাহলে আমরা মনে রাখবো প্রধান উপায়, জাস্ট আমরা উপস মনে রাখবো, তাহলে এটাই হচ্ছে প্রধান উপায়। ওকে, তো ধরো ধরো তোমার কোন একটা শব্দে, ধরো বিদ্যালয় শব্দটা কিভাবে আসে, ধরো তোমার সমাসও আছে, সমাসও আছে, তোমার সন্ধিও আছে, যে কিভাবে গঠিত হয়েছে, সেক্ষেত্রে সমাস দিবা। যদি দুটোই থাকে, দুটো থাকবে না, সাধারণত এরকম থাকে না, যদি দুটোই থাকে তখন সমাস হবে। কেন, ওই ক্রমটা, ক্রমটা হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো পদ পরিবর্তনের মাধ্যমে, পদ পরিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সুন্দর থেকে সৌন্দর্য। এখন তোমাদের মনে হতে পারে যে পদ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়েছে। না, পদ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়নি। কেন বলি, এই যে পদ পরিবর্তন হয়েছে, এই যে সুন্দর থেকে সৌন্দর্য হয়েছে, এটা আসলে প্রত্যয়ের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, জাস্ট প্রত্যয় যুক্ত হয়েছে। সুন্দরের সাথে কি যুক্ত হয়েছে, সুন্দরের সাথে তোমার স্ন প্রত্যয় যুক্ত হয়েছে। সুন্দরের সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে, স্ন। এখন তোমাদের মনে হতে পারে ম্যাডাম আমরা এটা কিভাবে বুঝবো, তুমি প্রত্যয় পড়লে তখন বুঝে যাবা। তাহলে প্রত্যয়ের সাথে যখন প্রত্যয় যুক্ত হয়েছে, এজন্য কি হলো, তাহলে পদ পরিবর্তন বলে আসলে কিছু, পদ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়েছে এমন না। শব্দটা নতুন হয়েছে কিসের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে। ধরো আমি বললাম বৃদ্ধ, বৃদ্ধ থেকে ধরো বৃদ্ধা। তাহলে লিঙ্গ পরিবর্তন আমরা যখন করব, তখন মনে হতে পারে যে নতুন শব্দ গঠিত হচ্ছে। না, লিঙ্গ পরিবর্তন করলেও নতুন শব্দ গঠিত হয় না। যেটা গঠিত হয় সেটা হচ্ছে কোনো না কোনো প্রত্যয় বা যে কোনো কিছু যুক্ত হয়ে, ওই যে শব্দ গঠনের যে উপায়গুলো সেগুলো যুক্ত হয়ে হয়। যেমন ধরো বৃদ্ধ, বৃদ্ধা, তাহলে এখানে কি হলো, প্রত্যয় যুক্ত হলো। অনাথ, অনাথা, তাহলে কি হলো, প্রত্যয় যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। বচন কেবল সংখ্যার ধারণা দেয়, নতুন কোনো অর্থবোধক শব্দ সৃষ্টি করে না। অর্থাৎ বচন তোমার, যেমন আমি বললাম ছেলে, ছেলেরা, হ্যাঁ বইগুলো দাও, তাহলে বই, বইগুলো, এখানে আসলে নতুন কোনো শব্দ হচ্ছে না, জাস্ট কি হলো, সংখ্যার ধারণা দিচ্ছে, অর্থাৎ এখানে বেশি বই সেটাই বোঝাচ্ছে। তাই বচন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয়। তাহলে যদি প্রশ্ন আসে উপসর্গ, তারপর হচ্ছে সমাস, হ্যাঁ, প্রত্যয়, তারপর হচ্ছে বচন, যদি প্রশ্ন আসে নিচের কোনটি শব্দ গঠনের প্রক্রিয়া নয়, তাহলে কি হবে, বচন। নিচের কোনটি শব্দ গঠনের প্রক্রিয়া নয়, বচন। তাই বচন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নেই। একইভাবে কারক, লিঙ্গ পরিবর্তন, শব্দ গঠন, এগুলো কি কোনো প্রক্রিয়া নয়। কারণ এই যে কারক, কারক কি, কারক শব্দ গঠনের প্রক্রিয়া নেই। কারক হচ্ছে একটা বাক্যের মধ্যে তোমার ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক, অন্য পদের কি সম্পর্ক। তাহলে এটা তো কোনোভাবেই কি নয়, কোনোভাবেই নতুন শব্দ গঠন করে না। লিঙ্গ পরিবর্তন তোমাদের একটু আগে দেখিয়েছি, সেটা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, তাহলে এটাও নতুন শব্দ গঠন করে না। তাহলে যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি নতুন শব্দ গঠন করে না, ধরো আমি দিলাম বচন, তারপর ধরো হচ্ছে দিলাম কারক, লিঙ্গ, উপরে সবগুলো,
তাহলে কি হবে, উপরে সবগুলো, এগুলো একটার মাধ্যমে কি হয় না, নতুন শব্দ গঠিত হয় না, শেষ। এখন আসো, আমরা শব্দ তো তৈরি কিভাবে হয় সেটা আমরা দেখলাম, উপসের মাধ্যমে কি হয়, শব্দ গঠিত হয়। ওকে, এখন আসো এই যে বাংলা শব্দ ভান্ডার, আমরা যে কথা বলি এত এত শব্দ, গঠন অনুসারে এই শব্দ হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থানুসারে তিন ভাগে, উৎপত্তি অনুসারে পাঁচ ভাগে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, গদু অতি উপরে, গ হচ্ছে গঠনমূলক, দুতে হচ্ছে দুই, তাহলে গঠনমূলক দুই প্রকার, তাহলে আমরা এটা মনে রাখবো গদু। অর্থানুসারে তিন প্রকার, তাহলে এটা মনে রাখবো কি, অতি। আর উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার, তাহলে উতে কি, উৎস বা উৎপত্তি, পতে হচ্ছে পাঁচ, তাহলে এটা কি, এটা হচ্ছে উপরে। তাহলে গঠন অনুসারে দুই ভাগে, অর্থানুসারে তিন ভাগে, উৎপত্তি অনুসারে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এখন আসো শব্দের গঠন, আরেকটা ছোট্ট কথা বলে দিই, আমাদের যে নতুন বাংলা ব্যাকরণ সেখানে উৎপত্তি অনুসারে দেয়া আছে চার ভাগে, তাহলে যদি প্রশ্ন আসে চার বা পাঁচ কোনটা, তাহলে অবশ্যই নতুন, নতুন বইতে যেটা আছে সেটা দিবে, নতুন বইতে আছে চার ভাগে, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা দিবে, চার বা পাঁচ হলে নতুনেরটা দিবে। শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ, একটা শব্দ কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা যদি দেখি, মৌলিক, সাধিত। মৌলিক জিনিসটা কি, মূল, কোত্থেকে আসছে, মূল থেকে, যেটা মূল, যেটা আসল, যেটাকে আমরা কোনো অংশে কি করতে পারবো না, ভাঙতে পারবো না, হ্যাঁ, যেটা আসল সেটাকে তুমি আর ভাঙতে পারবে পারবে না, মৌলিক, মূল। একটা হচ্ছে সাধিত, তাহলে সাধিত কি, শোনো, এই যে একটু আগে আমি বললাম যে উপসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, তাহলে উপসের মাধ্যমে যদি কোনো নতুন শব্দ গঠিত হয়, সেটা কি হয়ে যাবে, সেটা সাধিত হবে, জানো, কারণ সেটা নতুন শব্দ গঠন হলো, তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, ভাঙতে পারবো, সেটাকে আমি কি করতে পারবো, ভাঙতে পারবো, রাইট। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি মৌলিক শব্দ, যেসব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে হচ্ছে মৌলিক শব্দ বলে। শোনো, তুমি তখনই ভাঙতে পারবা যদি, ধরো তুমি ভাঙতে কখন পারবা, ধরো প্রহার, এই শব্দটা তুমি যদি বলো আমি আমার মতো করে ভাঙবো, হবে না। তুমি বললা যে প্রহা যোগ র, হবে না, কেন, কারণ শব্দটা এভাবে গঠিত হয়নি, শব্দটা যে ওয়েতে গঠিত হয়েছে তুমি সেভাবেই ভাঙতে হবে, তোমার মতো করে তুমি ভাঙলে হবে না। এখন যেসব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। এখন তুমি বললা আমি আমার মতো করে ভাঙবো, হবে না। ধরো গোলাপ, গোলাপ একটা মৌলিক শব্দ, মানে এটা তোমার উপসর্গ প্রত্যয় সমাস কোনোভাবেই তৈরি হয়নি, গোলাপ মানে গোলাপ, হ্যাঁ, এটাকে আমরা আর কি করতে পারবো না, ভাঙতে পারবো না। এখন তুমি যদি বলো না ম্যাডাম আমি ভাঙবো, গোল যোগ আপ, হ্যাঁ, এটা অনেকে বলে আমাকে, এখন তো চ্যাট অফ করা, অনেকে কিন্তু লিখে ম্যাডাম আমি তো ভাঙতে পারবো কি, গোলা, গোলা যোগ প, না, কেন, কারণ শব্দটা এইভাবে গঠিত হয়নি, সো তুমি এভাবে ভাঙলেও হবে না। ভাঙতে হবে কিভাবে, ওই যে উপসর্গের মাধ্যমে গঠিত হলে উপসর্গের মাধ্যমে ভাঙতে হবে, সমাসের মাধ্যমে হলে সমাসের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে হলে প্রত্যয়ের মাধ্যমে, তোমার বিশ্লেষণ করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে যেগুলো আমরা আর ভাঙতে পারবো না, যেমন আমি বললাম হাত, তাহলে হাত আমি কোনোভাবে আর বিশ্লেষণ করতে পারবো না, তাহলে এটা কি শব্দ, মৌলিক শব্দ। আমি বললাম নাক, আর কোনোভাবেই বিশ্লেষণ করতে পারবো না, নাক, নাক মানে নাক, এটা আমি ভাঙতে পারবো না। আমি বললাম তিন, এটা আমি আর ভাঙতে পারবো না, তাহলে এটা কি, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তাহলে আমি বললাম গাছ, কি করতে পারবো না, ভাঙতে পারবো না, তাহলে এটা মৌলিক শব্দ। ওকে, তাহলে দেখো চাঁদ, গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ, তো মাঝে মাঝে যদি কমন প্রশ্ন এসে থাকে তোমাদের, এখন যেহেতু কমন প্রশ্ন কম আসতেছে, গোলাপ শব্দটা প্রায় সময় আসে, আগেও আসছিল, যদি রিপিট হয় আর কি, যেমন গতকালের প্রশ্ন কিন্তু রিপিট ছিল, একদম ছিল না তা না, যেমন গড্ডল শব্দের অর্থ এটা কিন্তু কিছুটা কমন ছিল, আগেও আসছে। আর সাহিত্য অলরেডি তোমরা পড়েছো, দেখা যাবে আমি যখন অনেক কথা বলি মুখে, আমি যেটা খেয়াল করলাম গত ক্লাসে, মানে গতকালের পরীক্ষায়, অনেক কিছু মুখে বলি না, মানে গল্প করি, ওখান থেকে অনেক কিছু প্রশ্ন আসে, হ্যাঁ। তো একটু আসলে ডিপ থেকে পড়বো, ডিপ থেকে পড়ানোর চেষ্টা করবো, আমরাও তোমরাও চেষ্টা করতে হবে। এখন সমস্যা হচ্ছে তোমরা খুব অস্থির হয়ে যাও, কারণ বিসিএস দিতে এসে এত এত প্রতিযোগীর মধ্যে যদি অস্থির হয়ে যাও, আমরাও দেখা যায় আর বেশি পড়াইতে পারি না, যেমন সাহিত্যের ক্লাসেই তোমরা দেখছি একটু যখন বেশি পড়াচ্ছি খুব অস্থির হয়েছে, তাও মানে আর কত আর কত, ধৈর্য রাখতে হবে। ওকে, তো সাধিত শব্দ দেখো, যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থ সঙ্গতিপূর্ণ, আচ্ছা তাহলে মৌলিক শব্দ কি হলো, আমরা কি করতে পারবো না, কোনোভাবে বিশ্লেষণ করতে পারবো না, হ্যাঁ, এটাই হচ্ছে মৌলিক শব্দ।
এটাকে আমরা ভাঙতে পারবো না। তাহলে যদি ভাঙতে পারি সেগুলো হচ্ছে সাধিত শব্দ, যদি বিশ্লেষণ করতে পারি তাহলে সেগুলো কি শব্দ? সাধিত শব্দ। ওই সাধিত শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে? এই যে সেগুলো মৌলিক শব্দের সাথে তোমার কি হবে? সমাসবদ্ধ হয়ে প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে সাধিত শব্দ তৈরি হয়েছে। তাহলে মৌলিক শব্দ কি হচ্ছে? সমাসবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে হচ্ছে সাধিত শব্দ গঠিত হয়েছে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধর হাতল, আমরা জানি হাত হচ্ছে কি একটা মৌলিক শব্দ, হাতের সাথে যখন তোমার ল প্রত্যয় যুক্ত হলো তখন কি হলো? হাতল। তাহলে এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। ওকে, তাহলে এটা কি শব্দ? এটা সাধিত শব্দ। হুম। নীল আকাশ, নীল যে আকাশ, তাহলে কিসের মাধ্যমে? সমাসের মাধ্যমে। চাঁদ মুখ, মুখ কিসের মতো? চাঁদের মতো, রাইট? বিহার, তাহলে বীজ ও খার, তাহলে এটা কিসের মাধ্যমে? উপসর্গের মাধ্যমে। পরিচালক, তাহলে পরিযোগ চালক, তাহলে পরি কি? পরি হচ্ছে উপসর্গ। গড়মিল, তাহলে গড় এখানে কি? গড় হচ্ছে এখানে উপসর্গ। সম্পাদক ইয়, তাহলে ইয় কি? প্রত্যয়। বুঝতে পেরেছো? তাহলে হয় তোমার উপসর্গের মাধ্যমে অথবা প্রত্যয়ের মাধ্যমে অথবা কিসের মাধ্যমে? সমাসের মাধ্যমে এই সাধিত শব্দগুলো গঠিত হয়ে থাকে। হুম। আবার শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়, যেমন ফিস ফিস, ধুমা ধুমা, যে নতুন শব্দ গঠিত হয় বলেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি কোথায়? আমাদের মৌলিক আর সাধিত শেষ। মৌলিক আর সাধিত শেষ, একটু পরে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো আমি, হ্যাঁ? তারপর সে অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থমূলক কি বলেছিলাম? অতি। অতি মানে কি? অর্থমূলক তোমার তিন প্রকার। আচ্ছা, অর্থমূলক তিন প্রকার কি কি দেখি। মৌলিক তো পড়েছিলাম কোথায়? তোমার গঠনমূলকে। এখন অর্থমূলকে পড়বো যৌগিক। রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। এখন খেয়াল করো, অর্থমূলক শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব জরুরি। আমার হাতে এত ব্যথা করতেছে। আচ্ছা, অর্থমূলক শ্রেণী বিভাগের ক্ষেত্রে যেটা খুব জরুরি, ধরো যে কোনো শব্দের উৎপত্তিটা আমাদের জানতে হবে। রুট কোথায়, তার আসলে অর্থটা কি ছিল সেটা আমাদের জানতে হবে। ধরো একটা শব্দ, ধরো হস্ত, এই যেমন হাতে ব্যথা, হ্যাঁ, হস্ত। হস্ত মানে কি? হস্ত মানে হচ্ছে হাত। হস্ত মানে হচ্ছে হাত। ওকে, হস্ত মানে হচ্ছে হাত। এখন তুমি বললে হস্তি, হস্তি শব্দটা তাহলে কোথেকে আসছে? হাত থেকে, মানে যার হাত আছে। হস্তি মানে হচ্ছে কি? যার হাত আছে। তাহলে হস্ত শব্দের উৎপত্তি কি? সরি, হস্তি শব্দের উৎপত্তি তাহলে কি? হস্ত। হস্তি শব্দের উৎপত্তি কি? হস্ত। হস্ত, হস্ত থেকে হস্তি মানে যার হাত আছে। এখন হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত, কিন্তু হস্তি শব্দের অর্থ তো জানো, হস্তি শব্দের মানে হচ্ছে হাতি, একটা প্রাণী। তাহলে দেখো তো, উৎপত্তি হচ্ছে হাত আর শব্দের অর্থ হচ্ছে হাতি মানে একটা প্রাণী, তাহলে কি নেই? এটা হচ্ছে মিল নেই। উৎপত্তির সাথে কি নেই? মিল নেই। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। উৎপত্তির সাথে কি নেই? মিল নেই। আর যদি উৎপত্তির সাথে মিল থাকে, হ্যাঁ থাকতে পারে, তাহলে মিল থাকতেও পারে, মিল নাও থাকতে পারে। তাহলে সেটা আমরা একটু দেখবো। তাহলে উৎপত্তিগত অর্থ বলতে যেটা উৎপত্তিগত অর্থ সেটা, ব্যবহারিক অর্থ বলতে যেটা আমরা বলে থাকি। যেমন হস্ত, হস্তি, হস্তির উৎপত্তিগত অর্থ হচ্ছে হাত, আর ব্যবহারিক অর্থ হচ্ছে একটা প্রাণী। ব্যবহারিক অর্থ কি? একটা প্রাণী। ওকে, তাহলে আমরা দেখি ব্যুৎপত্তিগত অর্থ। যেমন গোলাপি, গোলাপি শব্দটা কোথেকে আসছে? গোলাপ থেকে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। ধরো গোলাপ, গোলাপ থেকে হলো কি? গোলাপি। হ্যাঁ, তাহলে এখন এই যে গোলাপি শব্দটা কোথেকে আসছে? গোলাপ থেকে। তাহলে গোলাপের মতো যেটা রং, তাহলে গোলাপি শব্দটা তোমার কি উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থে মিল আছে কিনা? আছে। কারণ যেটা গোলাপের মতো সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা গোলাপি বলছি। তাহলে এটা কি আছে? মিল আছে। এখন আসো গবেষণা। গো যোগ এসোনা। গো মানে হচ্ছে গরু। গো হচ্ছে কি? গরু। এই যে গোবর, গরু, হ্যাঁ, তাহলে এগুলো কি? গোমূত্র, সবগুলো গো দিয়ে। গো, গো মানে হচ্ছে গরু। গো যোগ এসোনা, এসোনা মানে হচ্ছে খোঁজা। এসোনা মানে হচ্ছে খোঁজা। তাহলে গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। কারণ তোমাদের যদি গরু হারাই যায়, নিশ্চয়ই তোমার আম্মা আব্বা বলবে না যাও গবেষণা করে আসো। হ্যাঁ, গবেষণা মানে আমরা জানি রিসার্চ। হ্যাঁ, তাহলে গবেষণার সাথে উৎপত্তিগত অর্থ গরু খোঁজা আর ব্যবহারিক অর্থ সেটার সাথে কি নাই? সেটার সাথে কোনো মিল নাই। মিল নাই। কিন্তু গোলাপির কি আছে? মিল আছে। গোলাপির মিল আছে। আবার হস্তি, হস্তিও কি নাই? মিল নাই। আশা করি বুঝতেছো মিল থাকার বিষয়টা, না থাকার বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো আমি বললাম জ্যাঠা। জ্যাঠা কি?
জ্যাঠা তো চেনো, বাবার বড় ভাই। বাবার বড় ভাই হচ্ছে জ্যাঠা। এখন আমি যদি বলি জ্যাঠামি করিস না, জ্যাঠামি করিস না, তাহলে জ্যাঠা মানে বাবার বড় ভাই, জ্যাঠামি মানে হচ্ছে পাকনামি। জ্যাঠামি মানে কি, মানে হচ্ছে পাকনামি, বেশি জ্যাঠামি করো না। হুম। তাহলে এটার সাথে উৎপত্তির সাথে মিল আছে? মিল নাই। জ্যাঠামির যে অর্থ সেটার সাথে কি মিল নাই। তাহলে এটার উপর ভিত্তি করে শব্দ কত রকম হতে পারে আমরা একটু দেখি। যৌগিক শব্দ, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই তাদেরকে যৌগিক শব্দ বলে। তাহলে একটু আগে যে আমি বললাম গোলাপি, একটু আগে আমি বললাম কি তোমার গোলাপি, তাহলে এটা কি মিল আছে কিনা? গোলাপি মিল আছে, হ্যাঁ মিল আছে। তাহলে এটা কি শব্দ? যৌগিক শব্দ। যেহেতু এটা কি আছে, মিল আছে। তাহলে হস্তি, হস্তি কি যৌগিক? না, হস্তি যৌগিক হবে না। কেন? কারণ মিল নাই, কারণ মিল নাই। ওকে। তাহলে আমরা এখানে একটা পাখির ছবি দেখতে পাচ্ছি, পক্ষী। এখন আসো তো, পক্ষী, পক্ষীর কি আছে? পক্ষীর পক্ষ আছে। পক্ষ মানে কি? পক্ষ মানে হচ্ছে ডানা। পক্ষ মানে কি? ডানা। তাহলে পাখি, পাখির কি আছে? পাখা আছে। পাখা মানে কি? যে ডানা। পাখির কি আছে? পাখা আছে। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে পাখি কি হবে? যার ডানা আছে, যার পাখা আছে, যার পক্ষ আছে। তাহলে এটি কি হবে? যৌগিক নাকি স্বাধীন, সরি, রূঢ় হবে? এটা যেহেতু একই, ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ এটা আসছে থেকে পক্ষ থেকে, ডানা থেকে, যার ডানা আছে, তাহলে এটা কি আছে? অবশ্যই যৌগিক শব্দ হবে। কেন? কারণ তার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। যার পক্ষ আছে তাকে পক্ষী বলছি, যার পাখা আছে তাকে কি বলছি? তাকে পাখি বলছি। বুঝতে পেরেছ? তাহলে যৌগিক শব্দ আমরা একটু দেখি। যেমন গায়ক, গই। শোনে, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ, এই জন্য অনেকগুলো তোমাদের মনে হতে পারে যে কিভাবে বুঝবো। আর ব্যুৎপত্তিগত অর্থ খেয়াল করো। তোমার এই যে আমি এখানে দিয়েছি গই, এটা হচ্ছে তোমার প্রত্যয় সাধিত শব্দ। তোমাদের মনে হতে পারে এগুলো আমি কিভাবে বুঝবো বা এগুলো কিভাবে মনে রাখবো। আমাদের এখনো তোমার সমাস, প্রত্যয়, উপসর্গ কোনো ক্লাস হয় নাই, সন্ধি কোনো ক্লাস হয় নাই। যার কারণে তোমার মনে হতে পারে হয়তো আমি বুঝবো না, কিন্তু প্রতিটা ক্লাস করে দেখো, তখন হচ্ছে বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তাহলে একটু আমরা দেখি। গায়ক, গায়ক শব্দটা আসছে গই থেকে। গই মানে হচ্ছে যে গান করে, যে গান করে। তাহলে গায়ক শব্দটা গই থেকে যেহেতু আসছে, তাহলে এটা কি আছে? এটার মিল আছে, উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থ একই। তাহলে এটি কি শব্দ? যৌগিক শব্দ। তা আমি যদি বলি পাঠক, যদি বলি পাঠক, তাহলে কি যৌগিক শব্দ হবে? কে বলতে পারবে? হবে। কেন? পাঠক কোত্থেকে আসছে? ওই যে পঠ থেকে, মানে পাঠ করা থেকে আসছে, রাইট? তাহলে অবশ্যই যে পাঠ করে সে পাঠক। তাহলে এটা কি হবে? যৌগিক শব্দ হবে। আমরা বললাম নর্তক, তাহলে কি হবে? তাও যৌগিক শব্দ হবে। যে নাচে সেই কি? নর্তক। যে নাচে, নৃত্য থেকে আসছে, তাহলে যে নাচে সে কি? সেই নর্তক। তাহলে কি হবে? তাও যৌগিক শব্দ হবে। বুঝতে পেরেছো? বাবুয়ানা, যে বাবুর ভাব ধরে চলে। এখন যে বাবুর ভাব ধরে চলে তাকে নিশ্চয়ই আমি মানে অন্য কিছু বলছি না, বাবুয়ানাই বলছি। বাবুর ভাব ধরে যে চলছে, তাহলে সেটা কি হবে? যৌগিক। দহিত্র শব্দটা আসছে দুহিতা থেকে, দুহিতা থেকে। তাহলে তুমি জাস্ট চিন্তা করবা যে শব্দটা কোত্থেকে আসছে। যদি মিলে যায় তাহলে যোগ। তাহলে দহিত্র আসছে দুহিতা, দুহিতা, তাহলে দহিত্র কে? দুহিতার পুত্র বা নাতি। হ্যাঁ, মানে দুহিতা মানে কি? দুহিতা মানে হচ্ছে কন্যা, দুহিতা মানে হচ্ছে কন্যা। তাহলে দহিত্র আসছে দুহিতা থেকে, তাহলে দহিত্র কে? ওই দুহিতার পুত্র। তাহলে এটা কি আছে? মিল আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ধরো দুহিতা, যদি এই শব্দটা বলা হয়, তাহলে খেয়াল করো দুহ থেকে আসছে, মানে দহন করা। তো দুহ মানে হচ্ছে দহন করা, দুহিতা মানে হচ্ছে কন্যা। তাহলে এটা কি না? এটা যৌগিক না। দুহিতা কিন্তু যৌগিক না, কিন্তু দহিত্র যৌগিক। দুহিতা যৌগিক না, কিন্তু দহিত্র কি? দহিত্র যৌগিক। মধুর, যেটা তেতো সেটাকে নিশ্চয়ই আমরা মধুর বলি না। যেটা মধুর, মধুর মতো মিষ্টি, সেটাকে মধুর বলি। ওকে, এটা যৌগিক শব্দ। মিতালি, মিতা মানে বন্ধুর মতো, তাহলে বন্ধুর ভাব সম্পন্ন, বন্ধুর মতো ভাব যার আছে, মিতালি। হ্যাঁ। দাতা, সবসময় মনে রাখবা, দা মানে দেওয়া। দাতা, যে দেয়, যিনি দান করে। হুম। দা মানে হচ্ছে যিনি দান করেন। দা আসছে থেকে? দান থেকে। তাহলে দাতা, তাহলে যে দেয় তাকে নিশ্চয়ই গ্রহিতা বলি না, যে দেয় তাকে দাতা বলি। হ্যাঁ। অন্ডজ, শোনো, যতে জন্ম, যতে কি? জন্ম মনে রাখবা। যেমন সরোজ মানে সরোবরে জন্ম, পঙ্কজ মানে পঙ্কে জন্ম। হ্যাঁ। তাহলে অন্ডজ মানে আন্ডা থেকে জন্ম, ডিম থেকে জন্ম।
হ্যাঁ, তাহলে আমরা পাখিকে বলি অন্ডজ। তাহলে এটা কি আছে? এটা মিল আছে। কর্তব্য, কর্তব্য মানে ক্রি, যা করা উচিত, ক্রি থেকে আসছে। হ্যাঁ, যা করা উচিত, ক্রি মানে করা, ক্রি হচ্ছে কি করা, সংস্কৃত শব্দ। হ্যাঁ, তাহলে কর্তব্য তোমার করা থেকে আসছে, তাহলে অবশ্যই এটা যা করা উচিত। চিকামারা, চিকামারা হচ্ছে দেয়ালে লিখন। এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ, মনে রাখবা। মনে হতে পারে যৌগিক কেন, এই শব্দটা হচ্ছে তোমার স্টুডেন্টরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে যখন তোমার দেয়ালে লিখতে পারতো না কোনো কিছু, হ্যাঁ, তখন তারা কি করতো, চিকা মারার ভান ধরতো, চিকা মারার ভান ধরতো। তখন কেউ যদি পুলিশ টুলিশ কেউ আসে, বলতো তোমরা কি করতেছো, বলতো আমরা চিকা মারতেছি, আমরা চিকা মারতেছি। আসলে তো তারা চিকা মারতো না, তোমার হচ্ছে দেয়ালে লিখতো তাদের বিরুদ্ধে। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে এই চিকা মারা শব্দটা আসছে। আবার তুমি যদি অভিধানে দেখো, চিকা দেখবা একটা ডেরা চিহ্ন দেখবা। হ্যাঁ, অভিধানে যদি চিকা শব্দটা দেখো, সেখান থেকে ডেরা চিহ্ন আসছে। তো ওখান থেকে হচ্ছে তোমার চিকা মারা। পক্ষী অলরেডি বলেছিলাম, যৌগিক শব্দ। গমন, গমন হচ্ছে গম থেকে, গম মানে যাওয়া। ওকে, তাহলে এটাও যৌগিক শব্দ। পিতৃহীন, যার পিতা নেই তাকে নিশ্চয়ই মাতৃহীন বলি না, যার পিতা নাই তাকে পিতৃহীনই বলি। এটাও যৌগিক শব্দ। গোলাপি, গোলাপ থেকে আসছে। পাগলামি, পাগল থেকে আসছে, তাহলে অবশ্যই যৌগিক শব্দ। মনে রাখার সহজ টেকনিক হচ্ছে বুঝে পড়া। তারপরে অনেকে ছন্দ টন্দ মনে রাখতে চাই, সেক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এগুলো হচ্ছে তোমার মনে রাখার কঠিন টেকনিক। আমার সহজ মনে হয় না, আমার সহজ মনে হয় যদি বুঝে পড়ো। যেমন মধুর কিসের থেকে আসছে, মধু থেকে আসছে, তাহলে হবে গায়ক গই থেকে আসছে। হ্যাঁ, কর্তব্য ক্রি থেকে আসছে, গই মানে গান করা, ক্রি মানে করা, রাইট। বাবুয়ানা বাবু থেকে আসছে, তাহলে এগুলো কি আছে, মিল আছে। মিল যেহেতু আছে, এগুলো কি, এগুলো হচ্ছে যৌগিক। ওকে, নেক্সট। বলো নিচের কোনটি যৌগিক শব্দ? এটা হচ্ছে আসছে 45 BCS। নিচের কোনটি যৌগিক শব্দ? এখন একটা জিনিস খেয়াল করো, মিতালি, একটু আগে আমরা এটা পড়লাম, মিতালি। প্রবীণ, না, প্রবীণ তোমার কি, যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজায়, কিন্তু প্রবীণ মানে আমরা বুঝি হচ্ছে বৃদ্ধ। হুম, সরোজ, যেটা হচ্ছে তোমার কি সরোবরে, যেটা জন্ম, সরোবরে কিন্তু অনেক কিছু জন্মায়। তাহলে এগুলো জ্যাঠামি, একটু আগে তোমাকে বলেছি জ্যাঠা থেকে আসছে। তো জ্যাঠা থেকে আসা জ্যাঠামি দুটো কিন্তু ভিন্ন। তাহলে এগুলো কি নয়, যৌগিক নয়। কি সেটা এখন আমরা পড়ি নাই তোমরা যারা আগে পড়ে ফেলেছো তারা জানো। তাহলে এখানে হচ্ছে যৌগিক শব্দ হচ্ছে মিতালি। তাহলে রুড়ো বা রুড়ি শব্দ আমরা একটু দেখি। রূঢ় বা রূঢ়ি শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ আলাদা হয়। তাহলে একটু আগে একই ছিল, যৌগিকে একই ছিল, আর এখানে হচ্ছে আলাদা হবে। এটাই হচ্ছে তোমার রূঢ় বা রূঢ়ি শব্দ। কি ধরনের আলাদা হতে পারে? যেমন ধরো পাঞ্জাব, পাঞ্জাবি। আমি যদি বলি একটা পাঞ্জাবি নিয়ে আসো, তুমি নিশ্চয়ই পাঞ্জাবের অধিবাসী ধরে আনার জন্য চলে যাবা না, তুমি একটা পোশাক নিয়ে আসবা। তাহলে পাঞ্জাবি শব্দটা হচ্ছে আসছে পাঞ্জাবের অধিবাসী থেকে, পাঞ্জাবি আসছে পাঞ্জাবের অধিবাসী থেকে, কিন্তু পাঞ্জাবি বলতে আমরা বুঝি একটা পোশাক, মানে ব্যবহারিক অর্থ হচ্ছে পোশাক। তাহলে ব্যুৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল নাই, যার কারণে এটা রূঢ় বা রূঢ়ি শব্দ। স্নাতক, স্নাতক শব্দটা হচ্ছে স্নান থেকে আসছে, স্নাতক শব্দটা স্নান থেকে আসছে, স্নান মানে গোসল করা। এদিকে স্নাতক মানে কি, তোমরা যারা গ্রাজুয়েট তোমাদেরকে আমরা কি বলছি, স্নাতক। তাহলে স্নান শব্দ থেকে আসছে যেহেতু, এটা কি নাই, এটাও মিল নাই। তাহলে দেখো লাবণ্য, লাবণ্য আসছে লবণ থেকে, তাহলে লবণ, লবণের যে অর্থ, লাবণ্যের সে অর্থের সাথে কোনো মিল নাই। লাবণ্য মানে হচ্ছে সৌন্দর্য, আর লবণ তো চেনো। আর গবেষণা, গরু থেকে আসছে, তাহলে গরু থেকে আসলে হচ্ছে না। বাঁশি, শোনো, বাঁশি হচ্ছে বাঁশ থেকে আসছে। এখন বাঁশ হচ্ছে একটা তোমার কি, তোমার বাঁশের সাথে, বাঁশি হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তাহলে বাঁশের সাথে বাঁশির কোনো কি নাই, মিল নাই। ওকে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার রুড়ি শব্দ। তৈল, শোনো, তৈল হচ্ছে তিল থেকে আসছে, তিল থেকে যে স্নেহ পদার্থ আসে সেটাকে আমরা কি বলছি, তৈল। এখন আমরা যেটা জলপাই থেকে পাচ্ছি, যেটা তোমার সয়াবিন, তারপরে সরিষা থেকে পাচ্ছি, মানে সব ধরনের স্নেহ পদার্থ আমরা যেটা পাচ্ছি সবগুলোকে আমরা কি বলছি, তৈল। আসলে তৈল হচ্ছে শুধু তিল থেকে যেটা পাই সেটা, তৈল হচ্ছে যেটা তিল থেকে পাই সেটা, কিন্তু আমরা সবগুলোরই এখন কি বলি, তৈল বলি। ওকে, তাহলে এটারও কি নাই, মিল নাই। প্রবীণ,
যিনি প্রকৃষ্ট রূপে কি বাজান? বীণা বাজান। যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজান, কিন্তু প্রবীণ বলতে আমরা বুঝি বৃদ্ধ। হরিণ, হৃজকিন, হৃদয় হরণকারী, কিন্তু হরিণ বলতে আসলে কি? পশু বুঝাই। তাহলে দেখো, প্রবীণ বলেছি হস্তি, গবেষণা, সন্দেশ। সন্দেশ খেয়াল করো, সন্দেশ হচ্ছে, সন্দেশ কি? সন্দেশ মানে হচ্ছে সংবাদ বা খবর। হ্যাঁ, তো একটা সময় মানুষ কি করতো? মানুষ ধরো যে কোনো ভালো সংবাদ, তোমরা যখন ক্যাডার হবা, আমার বাসায় আসবা, নিশ্চয়ই কি নিয়ে আসবা? এই সংবাদটা নিয়ে আসার সময় নিশ্চয়ই কিছু মিষ্টি নিয়ে আসবা, রাইট? হ্যাঁ, বেশিরভাগই মানুষ মিষ্টি আনে, যে মিষ্টি মুখ করে। এখন এই মানুষ যে তোমার খবর নিয়ে যাইতো, সাথে যে মিষ্টি নিয়ে যাইতো, তখন ওইটাই হয়ে গেছে সন্দেশ। ওই মিষ্টির নাম হয়ে গেছে সন্দেশ। আসলে সন্দেশ মানে কি? সন্দেশ মানে হচ্ছে তোমার সংবাদ। সন্দেশ মানে হচ্ছে সংবাদ। কিন্তু এটা আমি এখন কি হিসাবে ব্যবহার করি? আমি না, মানে আমরা মিষ্টি হিসাবে ব্যবহার করি। বাসি অলরেডি বললাম। হরিণ, উপসর্গ। উপ মানে কি? উপসর্গ, স্বর্গ মানে হচ্ছে অধ্যায়, তাহলে আগের অধ্যায়। হ্যাঁ, কিন্তু উপসর্গ বুঝাই যে রোগের লক্ষণ, যে বলে না রোগের উপসর্গ বলেন। ওকে। তৈল, তৈল হচ্ছে তিল থেকে আসছে। গবাক্ষ, গো থেকে আসছে, গো থেকে, গরু থেকে। গবাক্ষ মানে হচ্ছে জানালা, কিন্তু গবাক্ষ আসছে থেকে, গো থেকে। গো অক্ষ মানে গরুর চোখ, কিন্তু গবাক্ষ মানে হচ্ছে জানালা, তাহলে এটাও ভুল। স্নাতক তো বললাম, পাঞ্জাবি বললাম, জ্যাঠামিও বললাম, লাবণ্য বললাম, কুশ, কুশল, কুশ, কুশ থেকে আসছে। কুশ মানে হচ্ছে খড়। তাহলে এগুলো হচ্ছে তোমার, যেহেতু ব্যবহারিক অর্থের সাথে তোমার ব্যুৎপত্তির কোনো মিল নাই, এগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ মনে রাখার সহজ টেকনিক, সেটা হচ্ছে রুড়ির সাথে বুড়ি মনে রাখবা। রুড়ির সাথে কি মনে রাখবা? বুড়ি মনে রাখবা। তাহলে কি হলো? দেখো, রুড়ির সাথে বুড়ি মানে প্রবীণ। যারা প্রবীণ তাদের, তারাই বুড়ি। ওকে, প্রবীণরা কি হয়? জ্যাঠা। জ্যাঠাদের কি ডাকি আমরা? যারা প্রবীণ, হ্যাঁ, তারা মাথায় কি দেয়? তেল দেয়। তারা সন্দেশ খায় না, ডায়াবেটিস থাকে। তারা কি পরে? পাঞ্জাবি পরে। এবং তারা অতিরিক্ত গবেষণা করে, যে কোনো বিষয় নিয়ে বেশি কথা বলে। আর যেহেতু বয়স হয়ে গেছে, তারা অবশ্যই কি স্নাতক। হ্যাঁ, তাদের লাবণ্য অনেক বেশি না, দেখতে অনেক সুন্দর। উপসর্গ, তাদের রোগ থাকে, রোগের উপসর্গ থাকে। দাঁত থাকে না, দাঁত পড়ে যায়, এই যে দাঁত পড়ে যায়, এই জন্য কি বাঁশি বাজাতে পারে না। এবং আমরা তাদের বেশি বেশি কি নিতে হবে? তোমার খোঁজ খবর নিতে হবে, কুশল জানতে হবে। এভাবে চাইলে মনে রাখতে পারো। আর সবচেয়ে মনে রাখার সহজ উপায় হচ্ছে বুঝে পড়া। প্রবীণ, যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজায়, তাহলে এটা মিল নাই, শেষ, এটা রুঢ়ি শব্দ। ওকে, নেক্সট, যোগরূঢ় শব্দ। শোনো, তোমার রুঢ়ির ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্রত্যয় বা কিসের মাধ্যমে? উপসর্গের মাধ্যমে শব্দগুলো গঠিত হয়েছে। হ্যাঁ, কিন্তু যোগরূঢ় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম ভালো করে, মানে লাল কালি দিয়ে লেখা আছে, সেটা হচ্ছে সমাস নিষ্পন্ন। তাহলে যোগরূঢ় শব্দগুলো কি হবে? সমাস নিষ্পন্ন হবে, এবং সরাসরি সমসমান পদসমূহের মানে ব্যাস বাক্যের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করবে। শোনো, বিষয়টা বলি। যেমন ধরো জলধি, এটার সাথে তুমি রুড়ি বা যৌগিকের মিলাইতে পারো কিভাবে? দেখো, আমরা যৌগিকে ছিল মিল নাই, সরি মিল আছে, রুড়িতে মিল নাই। আর যোগরূঢ়তে হচ্ছে মিল নাই তা না, মিল আছে। সেখান থেকে যে কোনো একটা অর্থ হবে। কিরকম? যেমন জলধি। জলধি মানে হচ্ছে যেটা জল ধারণ করে, যেটা জল ধারণ করে। এখন জল ধারণ করে, তোমাদের বালতি বদনা যা কিছু আছে, জগ মগ, সবই কি করে? জল ধারণ করে। কিন্তু জলধি বলতে বুঝায় কি? এই যে কলসি, সেটা কি? সেটাও জল ধারণ করে। কিন্তু জলধি বলতে বুঝায় শুধু সমুদ্র। তার মানে আমি দেখতে পাচ্ছি যৌগিকে হচ্ছে মিল আছে, রুড়িতে হচ্ছে মিল নাই, আর এখানে হচ্ছে তোমার মিল আছে, কিন্তু এখানে অনেকগুলো হতে পারে। জলধি, জল অনেক কিছুই ধারণ করে, কিন্তু সে একটা যে কোনো একটা বিশিষ্ট অর্থ গ্রহণ করবে। কি বলছে? একটা বিশিষ্ট অর্থ গ্রহণ করবে। তো জল অনেক কিছু ধারণ করে, কলসিও জল ধারণ করে, কিন্তু সে শুধু একটা অর্থ ধারণ করবে। জলধি মানে হচ্ছে সাগর। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো, রাজপুত, রাজপুত হচ্ছে তোমার রাজার পুত্র। তাহলে এটা কোত্থেকে আসছে? ওই যে সমাস, সমাসের মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু রাজপুত শব্দটা দিয়ে আমরা কি বলি? একটা বিশেষ জাতি, যেটা ভারতের একটা জাতি। তারপর আসো পঙ্কজ, যেটা পঙ্কে জন্মে। পঙ্ক মানে কাদা, যেটা পঙ্কে জন্মে। ওই যে জ দিয়ে কি বলেছিলাম? জন্ম। যেটা পঙ্কে জন্মে, পঙ্কে অনেক কিছু জন্মে, শৈবাল, শালুক, হ্যাঁ, অনেক কিছু, ঘাস লতা পাতা, অনেক কিছু পঙ্কে জন্মে, কাদায় জন্মে। কিন্তু পঙ্কজ মানে শুধু একটাই, পদ্ম ফুল।
রাজপুত বলেছি। মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা। তোমরা অনেক কারণেই মহাসমারোহে যাত্রা করো। গার্লফ্রেন্ডের সাথে দেখা করবা, পরীক্ষা দিতে যাবা, ভাইবা দিতে যাবা, তখনই কি করো? মহাসমারোহে যাত্রা করো, একেবারে সেজে টেজে তারপর যাও। কিন্তু মহাযাত্রা মানে হচ্ছে শুধু মৃত্যু। জলধি, যেটা জল ধারণ করে কিন্তু শুধু সাগর। অচল, যেটা নড়াচড়া করে না। তোমাদের সামনে এখন যে বইটা আছে সেটা নিশ্চয়ই নড়াচড়া করে না। হ্যাঁ, যে মোবাইলটা আছে সেটা নিশ্চয়ই নড়াচড়া করে না। হ্যাঁ, তাহলে অনেক সময় তোমরাও নড়াচড়া করো না, অনেকে ঘুমিয়ে গেছে এখন। তো যেটা নড়াচড়া করে না, অনেক কিছুই নড়াচড়া করে না, তো ঘুমাইলে কিন্তু শেষ। দেখো, যেটা নড়াচড়া করে না সেটাই হচ্ছে কি, সেটাই অচল। কিন্তু অচল বলতে বুঝাই শুধু পর্বত। হ্যাঁ, জলধর, যেটা জলকে ধরে রাখে। মেঘ, জলকে অনেক কিছুই ধরে রাখে, কলসি টলসি সবকিছুই কি জল ধরে রাখে। তোমাদের পানির ট্যাপ জল ধরে রাখে, ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি জল ধরে রাখে। কিন্তু জল ধরে রাখার, জল ধর বলতে শুধু কাকে বোঝায়? মেঘ। সরোজ, যেটা সরোবরে জন্ম, শুধু বুঝাই পদ্মফুল। তাহলে দেখো, আমরা আরো কিছু শব্দ একসাথে দেখি। জলদ, যেটা জল দেয়। তোমাদের পানির ট্যাপ জল দেয়, কিন্তু জলদ বলতে বোঝায় শুধু মেঘ। উদ্ভিদ, যেটা মাটি ভেদ করে ওঠে, মাটি ভেদ করে কিন্তু কেঁচোও ওঠে। তাহলে কি, শুধু বৃক্ষ। ওকে, জলধি অলরেডি বলেছি, রাজপুত বলেছি, মহাযাত্রা, পঙ্কজ, শেষ বলদ, যেটা বল দেয়। দ মানে কি, দতে দেয়া। হ্যাঁ, তাহলে যেটা বল দেয়, তো মেশিন থেকে বল বল দেয় না, কিন্তু বলদ মানে বুঝাই গরু। ওকে, সরোজ, অচল পড়েছে। আদিত্য, আদিত্য হচ্ছে অদিতির পুত্র, কিন্তু বুঝাই শুধু সূর্য, অথবা সকল দেবতা, কিন্তু বুঝাই শুধু সূর্য। অসুখ, অসুখ মানে কি, যার কি নাই, সুখ নাই। তোমাদের অনেকের সুখ হারাম হয়ে গেছে গতকালের প্রশ্ন দেখে। কিন্তু অসুখ বলতে বোঝাই রোগ। জলধর অলরেডি বলেছি। তুরঙ্গম, যেটা দ্রুত বেগে গমন করে। দ্রুত বেগে অনেক কিছুই গমন করে। হ্যাঁ, কিন্তু তুরঙ্গম বলতে আমরা শুধু বুঝাই ঘোড়া। বেতার, যেটার কোনো তার নাই। বেতার বলতে শুধু রেডিও বুঝাই, কিন্তু আসলে অনেক কিছু, এখন যে আমরা মোবাইল ফোন ইউজ করি, এটারও তার নাই, অনেক কিছুরই তার নাই। সুহৃদ, যার সুন্দর হৃদয় আছে। তোমার আমার আমাদের সবার সুন্দর হৃদয় আছে, কিন্তু সুহৃদ বলতে বোঝাই বন্ধু। তাহলে এগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, হ্যাঁ, কিছু প্রশ্ন করব। দাঁড়াও, প্রশ্নগুলো কই। তোমাদের কিছু প্রশ্ন করি, এরপর হচ্ছে একটা গ্যাপ দিব। একটা গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পরে আমরা উৎসমূলক শ্রেণী বিভাগ শুরু করব। হ্যাঁ, আহ প্রশ্ন করি, সেটা হচ্ছে, বলো, তৈল কি ধরনের শব্দ? তৈল, তৈল কোত্থেকে আসছে? তিল থেকে আসছে, রাইট? তৈল কোত্থেকে আসছে? তিল থেকে আসছে। কিন্তু তৈল বলতে আমরা সবকিছুই বুঝাই, তাহলে ব্যবহারিক আর উৎপত্তির কোনো কি নাই, মিল নাই। রুড়ি শব্দ। ওকে, রাখাল, রাখাল কি শব্দ বলো? রাখাল, রাখাল। আচ্ছা, আমি বলি, রাখাল শব্দটা, ধরো আমি তোমাকে একটা বই রাখতে দিলাম, আমি তোমাকে একটা বই রাখতে দিলাম, হ্যাঁ। এখন তুমি যদি বইটা রাখো, যে রাখে, হ্যাঁ, তাহলে তোমাকে কি আমি রাখাল বলবো? বলবো না। তোমাকে আমি রাখাল বলবো না। রাখাল কাকে বলবো? যে শুধু ওই যে গরু ছাগল পালন করে তাকে রাখাল বলি। তাহলে যে রাখে সে রাখাল। কিন্তু আমরা বলি যে, মানে গরু ছাগল পালন করে, তাহলে ব্যুৎপত্তির সাথে কিসের মিল নাই? ব্যবহারিক অর্থের মিল নাই, রুঢ়ি শব্দ। ওকে, রুঢ়ি শব্দ। আচ্ছা, বাঁশি, বাঁশি কি ধরনের শব্দ? বাঁশ থেকে আসছে কিন্তু বাদ্যযন্ত্র, রুঢ়ি শব্দ। বাঁশ থেকে আসছে কিন্তু বাদ্য। সরোজ, সরোজ, সরোবরে যার জন্ম, সরোবরে, যোগরূঢ় শব্দ। সরোজ, যোগরূঢ় শব্দ। মহাযাত্রা, যোগরূঢ় শব্দ। মহাযাত্রা, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দগুলো কিসের মাধ্যমে গঠিত হয়? কোন উপায়ে গঠিত হয়? সমাসের মাধ্যমে। রুঢ়ি শব্দগুলো কিভাবে গঠিত হয়? প্রত্যয় বা উপসর্গ। এখন আসো, একই শব্দ, একই শব্দ একই সাথে রুঢ়ি আবার সাধিত হতে পারে কিনা? একই শব্দ একই সাথে রুঢ়ি এবং সাধিত হতে পারে কিনা? অবশ্যই হবে। যেমন হস্তি, হস্তি কি মৌলিক শব্দ না সাধিত শব্দ? অবশ্যই সাধিত শব্দ। হস্তযোগ ইন, মানে প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। হস্তি সাধিত শব্দ। সেটা হচ্ছে কি অনুসারে? গঠন অনুসারে সাধিত। আবার সেই একই শব্দ রূঢ় বা রুঢ়ি শব্দ হতে পারে কিনা?
হতে পারে কেন? অর্থমূলক ভাবে রুডো বা রুডি শব্দ। ক্লিয়ার? এটা অনেকে বুঝতে পারে না যে দুইটা কেন, দুইটা অপশন জীবনেও থাকবে না, দুইটা অপশন থাকবে না। হ্যাঁ, মৌলিক বাদে বাকি সবই সাধিত। মৌলিক বাদে বাকি সব সাধিত, ভেরি গুড। মৌলিক, আর দুটো অপশন থাকলে ওটা লেখা থাকবে যে অর্থগত কোনটি বা অর্থমূলক ভাবে কোনটি, কিংবা ধরো তোমার গঠনমূলক ভাবে কোনটি, এটা লেখা থাকবে। হ্যাঁ, রাখালের ব্যাখ্যাটা হচ্ছে রাখ জোকাল, তাহলে রাখাল, রাখাল হচ্ছে যে রাখে। এখন তুমিও রাখতে পারো, তোমাকে আমি একটা জিনিস দিলাম, সেটা তুমি রাখতে পারো। হ্যাঁ, প্রত্যয় সাধিত। বুঝতে পেরেছো? যে কোনো শব্দ মৌলিক কিনা বা তোমার সাধিত কিনা, এটা সরাসরি কোথায় চলে যাবা বলো তো? কিভাবে দেখবা? তোমরা এমনিতেই যখন প্রত্যয় পড়বা, সন্ধি পড়বা, তারপর হচ্ছে তোমার সমাস পড়বা, তখন এমনিতেই বুঝে যাবা যে কোন শব্দ মৌলিক বা সাধিত। এরপরেও তোমরা সরাসরি কোথায় চলে যাবা? দেখো, আধুনিক বাংলা অভিধান, এটা লিখে রাখো। দাঁড়াও, যে কোনো সময় এইখানে গেলে তোমরা যে কোনো কিছু খুব সহজে জানতে পারবা। একটা মজার বিষয় কি জানো? কালকে এখান থেকে একটা প্রশ্ন আসছে, অনেকে পারছে অনেকে পারে নাই। অনেকে পারছে অনেকে পারে নাই। এই যে এটা আসছে আধুনিক বাংলা অভিধান, তো দেখো, এটার ইয়াকে, আধুনিক বাংলা অভিধান সম্পাদককে, হ্যাঁ সম্পাদকের নাম আসছে। আচ্ছা, আমি 9:55, আরো কিছু প্রশ্ন বলি। অন্ডজ, অন্ডজ কি হবে বলো? যৌগিক, যেটা অন্ড থেকে যার জন্ম। পাখি কি হবে? পাখি, পাখি যৌগিক। ওকে। পাঠক, পাঠক, না স্ক্রিন শেয়ার করে নাই, পাঠক যৌগিক। গমন, গমন যৌগিক। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে, আশা করি যেহেতু বুঝতে পেরেছো। এরপর আমরা উৎসমূলক শ্রেণী বিভাগ পড়বো। এখন হচ্ছে কয়টা বাজে দেখো তো। আচ্ছা, বাঙালি কি হবে তোমরা নিজেরাই বলো। বাঙালি কি হবে বলো? কি মনে হয়? এখন যে আফ্রিকায় জন্ম নিচ্ছে তাকে কি তুমি বাঙালি বলতেছো, নাকি যে বাঙাল অর্থাৎ বঙ্গতে জন্ম নিচ্ছে তাকে বাঙালি বলতেছো? কোনটা? যৌগিক হবে, এটা দেখলে বোঝা যায় শব্দটা তোমার কোত্থেকে আসছে, সেটা দেখবা। 9:57, 9:10 ক্লাস শুরু হবে। ওকে, 9:10 ক্লাস শুরু হবে। 10:10 ক্লাস শুরু হবে। ওকে, 10:10 ক্লাস শুরু করে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। এতক্ষণ পর্যন্ত আমরা শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ এবং অর্থমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে শব্দের উৎস অনুসারে যে শ্রেণীবিভাগ, সেটা। উৎস কি? আমি যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, তুমি জানো, ধরো এখন ঢাকায় আছো, বা আমার আমার কথাই বলি, আমি ধরো ঢাকায় থাকি, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি সন্দ্বীপ। হ্যাঁ, এই যে রুটটা কোথায়, উৎসটা কোথায়, ধরো আমি এখন কলম দিয়ে কি করছি, যে কলম দিয়ে লিখছি। এই কলম শব্দটা আমি বলছি, বাংলা শব্দই বলছি, এখন বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু কলম শব্দটা আসছে কোত্থেকে, তার বাড়ি কোথায়, তার রুট কোথায়? হ্যাঁ, সে হচ্ছে আরবি শব্দ। আরবি কলম, আরবি শব্দ। আবার কলম আসছে কলমস থেকে। কলমস, কলমস আবার হচ্ছে গ্রিক শব্দ। বুঝতে পেরেছো? তাহলে এই যে তার রুটটা কোথায়, সে কোত্থেকে আসছে, এই উৎপত্তিটা হচ্ছে আমাদের জানতে হবে। এখান থেকে তোমার প্রশ্ন বেশি আসে। উৎপত্তি অনুসারে যে শ্রেণী বিভাগ, বিদেশি থেকে প্রশ্ন একটু বেশি আসে। তাহলে আমরা কি জানবো? কোন একটা শব্দের রুট কোথায়, হ্যাঁ, তার উৎপত্তিটা কোথায় হচ্ছে, তার রুটটা কোথায়, কোন দেশে, সেটাই হচ্ছে আমরা জানবো। তো বাংলা ভাষায় বলা হয়ে থাকে প্রায় 4 লক্ষের মতো শব্দ আছে। হ্যাঁ, যদিও অভিধান হচ্ছে তোমার 1 থেকে 1.5 লক্ষ, 1,25,000 এমন, কিন্তু বলা হয়ে থাকে আরো অনেক অনেক বেশি শব্দ আছে। সব শব্দ আমরা জানি না। আর এখানে মূলত যে কমন শব্দগুলো, সাধারণত ধরো 47 ব্যতিক্রম, কিন্তু নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে কমন শব্দগুলো সেগুলি হচ্ছে আসে। হুম, আমরা একটু দেখি। এখন হয়তো আনকমন শব্দ আসতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে, এই কিছু টেকনিক ফলো করতে হবে। সে টেকনিকের মধ্যে যদি আনকমন শব্দটা পড়ে যায়, এটা একটা ভাগ্যের বিষয়। এটাই। তো উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আর তোমাদের একটু আগেই বলেছিলাম নতুন বইতে হচ্ছে 4 প্রকার, সেখানে অর্ধ তৎসম বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তৎসম
5 প্রকার হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে তদ্ভব হচ্ছে 60%, তৎসম হচ্ছে 25%, অর্ধ তৎসম হচ্ছে 5%, দেশি হচ্ছে 2%, বিদেশি 8%। এই ধরনের প্রশ্ন কখনো আসে নাই, আবার আসবে না তাও মনে হচ্ছে না। গতকাল প্রশ্ন আসছে তোমার, মানুয়েল দে আসুম্পুসাও কতদিন ধরে শব্দ সংগ্রহ করেছেন। এই ধরনের প্রশ্ন আসলে আসবে কখনো ভাবি নাই। হ্যাঁ, বা কখনো মানে দিব বা বলবো, মানে মনে হতো যে এগুলো তো আসলে আসার বিষয় না, আসবে মনে হয় না, তাই না? আচ্ছা, যাই হোক। তো ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে আমরা দেখতে পাচ্ছি তদ্ভব শব্দ প্রায় কত 60%, তার মানে এগুলোই হচ্ছে কি আমাদের বাংলা শব্দ। হ্যাঁ, তৎসম, তাহলে আমরা এগুলো একটু পড়ি, দেখো। তৎসম, তৎসম কি? তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তার সমান। কার সমান? শহীদুল্লাহর না সুকুমার সেনের? না, তার সমান মানে হচ্ছে সংস্কৃতের সমান। সংস্কৃত কি? বাংলা, হিন্দি, স্প্যানিশ, আরবি, হ্যাঁ, এগুলোর মতোই একটা ভাষা। তাহলে সংস্কৃত কি? সংস্কৃত হচ্ছে একটা ভাষা। এই সংস্কৃত ভাষা থেকে যেগুলো সরাসরি বাংলায় চলে আসছে, বাংলা ভাষায় চলে আসছে, স্থান দখল করে নিয়েছে, সেগুলোকে বলছি তৎসম। তার মানে তৎসমগুলো আসলে কি শব্দ? সংস্কৃত শব্দ, সরাসরি বাংলায় চলে আসছে, কোনো ধরনের কি হয়নি, পরিবর্তন ঘটেনি, একদম সরাসরি। এই যে একটু আগে বললাম পক্ষী, এই পক্ষী একটা তোমার তৎসম শব্দ, বুঝতে পারছো? বললাম তৈল, তৈল একটা তৎসম শব্দ। তার মানে সংস্কৃত শব্দ, সংস্কৃত থেকে সরাসরি আসছে, কোনো বিকৃত হয়নি, চেঞ্জ হয়নি। ওকে, তাহলে এগুলো আমরা একটু দেখি। এখন আসো, এত এত তৎসম শব্দ, আমি একটু আগে বললাম 25%, এনামুল হকের মতে, আমার মতে না, 25%। আবার একটু আগে বললাম 4 লক্ষের মতো শব্দ আছে, তাহলে আমি তো দেখতে পাচ্ছি প্রায় 25%, 4 ভাগের 1 ভাগ। যারা ম্যাথ করো, আবার অনেক আছে ম্যাথ নিয়েও টেনশন করে, ক্লাসে ম্যাথ একদম ইজি আসলে সেটা আবার এত সহজ আসছে কেন, হ্যাঁ, পরীক্ষার হলে মাথা নষ্ট হয়ে যায়, এত সহজ ম্যাথ কেন আসছে। হুম। তো যাই হোক, তার মানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য তৎসম শব্দ। এত এত তৎসম শব্দ তো আমাদের মনে রাখা সম্ভব না। আমরা কিছু নিয়ম দেখব, এই নিয়মের মধ্যে তাদেরকে ফেলে দিব। ওকে, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, মূর্ধন্য ণ, মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্ব, মূর্ধন্য ণ। এটা অনেকে মনে করে মূর্ধন্যস্বর সাথে ইয়, না, ভুল। এটা হচ্ছে মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য ণ, যেমন কৃষ্ণ, কৃষ্ণ। ওকে, এটা হচ্ছে ক্ষীয়, ক যোগ মূর্ধন্যস্ব ক্ষীয়। যদি ক্ষীয় থাকে, যদি হ ম থাকে, হ যোগ ম, এগুলো কি? হ যোগ ম, এটা। আর এটা কি? এটা হচ্ছে নিচে আছে, শোনো, হ এর সাথে যখন এভাবে থাকবে তখন সেটা হচ্ছে হ যোগ, হ যোগ দন্তন্য। আর যদি এরকম নিচে থাকে, এরকম যদি নিচে থাকে, কানের মতো থাকলে দন্তন্য, আর যদি নিচে থাকে তাহলে এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য ণ। ওকে, এখন আসো, যদি কেউ ভুল লেখে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি কোনো শব্দে দেখো দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ই অথবা দীর্ঘ ইকার আছে, যেমন আমি বললাম নীল, তাহলে দীর্ঘ ইকার। আমি বললাম হীরা, দীর্ঘ ইকার আছে, তার মানে তুমি ধরে নিতে পারবে এগুলো তৎসম শব্দ। কেন? এই যে দীর্ঘ ইকার আছে। অথবা দীর্ঘ ই দিয়ে লিখলো সেম। ধরো দীর্ঘ উ, ধরো আমি বললাম ধুলি, কি আছে? দীর্ঘ উকার আছে, তাহলে এটা কি হবে? তৎসম শব্দ। রি আছে, আমি বললাম ঋণ, তাহলে কি হবে? তৎসম শব্দ। মূর্ধন্য ণ আছে, যে ঋণ, মূর্ধন্য ণ আছে। লবণ, তাহলে কি হবে? অবশ্যই তৎসম শব্দ হবে। মূর্ধন্য ষ আছে, তৎসম শব্দ আছে, তবে মূর্ধন্য ষ দিয়ে দুই একটা শব্দ ভিন্ন থাকতে পারে। হ্যাঁ, কিন্তু মূর্ধন্য ণ দিয়ে কখনোই ভিন্ন শব্দ থাকবে না, মূর্ধন্য ণ থাকলেই সেটা তৎসম শব্দ। এখানে কোনো ভুল নাই। একটা কথা মনে রাখবা, তৎসম শব্দের দন্তন্য, মূর্ধন্য ণ দুটোই ব্যবহৃত হয়। আর বাংলা শব্দে শুধু দন্তন্য ব্যবহৃত হয়, মূর্ধন্য ণ ব্যবহৃত হয় না। ওকে, তাহলে দেখো, তৎসম শব্দ লবণ, ব্যাকরণ, ঋণ, নীল, নদী, মেধাবী, কৃষ্ণ, সূত্রধর। কিভাবে? মূর্ধন্য ণ আছে, মূর্ধন্য রি আছে, দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার আছে, রিকার আছে, মূর্ধন্য ণ, মূর্ধন্যস্ব, এই যে মূর্ধন্যস্ব আর মূর্ধন্য ণ আছে, সূত্রধর, দীর্ঘ উকার আছে। ওকে, আর পোষা, বোষ্টম, কেষ্ট, খ্রিস্ট, ষোলো, এগুলো হচ্ছে অতৎসম। অতৎসম মানে কি তোমার, আচ্ছা 16 হবে না, হ্যাঁ, মানে হচ্ছে তোমার এগুলো তোমার তৎসম নয়। যেমন তদ্ভব, হ্যাঁ, বোষ্টম, অর্ধ তৎসম, কেষ্ট, কৃষ্ণ থেকে কেষ্ট, এগুলো হচ্ছে অর্ধ তৎসম। খ্রিস্ট, খ্রিস্ট, যিশু খ্রিস্ট থেকে আসছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে তৎসম শব্দ নয়। তাহলে বলো নিচের কোনটি তৎসম শব্দ?
কোনটা? এখানে দেখলেই বোঝা যাচ্ছে ধূলি। কেন? তোমার বাকিগুলো দেখতেই হচ্ছে না, কারণ এখানে কি আছে, দীর্ঘ উকার আছে। এটা আসছে 44 BCS আসছে। তাহলে আরো কিছু নিয়ম আমরা দেখি। তৎসম উপসর্গ 20টা। এটা একটা প্রশ্ন। তৎসম উপসর্গ কয়টা? 20টা। এই 20টি দ্বারা গঠিত শব্দ তৎসম শব্দ। তৎসম উপসর্গ 20টা কিভাবে পারবা? মুখস্থ করে ফেলতে হবে। আমরা যখন উপসর্গের ক্লাস করব তখন মুখস্থ করার চাইতে আজকেই বই খুলে অল্প অল্প করে লাইন ধরে প্র পর অপসম নিয় বনু নির্দুর্বি অধিশু উৎপরি এভাবে মুখস্থ করে ফেলতে পারো, আসতে পারে। তাহলে কিভাবে আসতে পারে? ধরো প্রভাব। প্রভাব বলবে, প্রভাবের কি ধরনের উপসর্গ? কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ, তৎসম উপসর্গ। ওকে, এখন আসো। তাহলে এটা যেহেতু যেহেতু তৎসম উপসর্গ, তাহলে প্রভাব, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তৎসম শব্দ। কেন? কারণ উপসর্গটা কি? তৎসম উপসর্গ। বুঝতে পারছো? যেমন পরাজয়, পরাজয়। তাহলে দেখো, পরা কি শব্দ? পরা হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে পরাজয় তৎসম শব্দ। অপ দিয়ে ধরো অপমান। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে কি হবে? তৎসম উপসর্গ 20টি দ্বারা গঠিত শব্দ হচ্ছে তৎসম শব্দ। এখন তোমাদের মনে হতে পারে, ম্যাডাম উপসর্গ কোত্থেকে পড়বো, কিভাবে জানবো, কিভাবে বুঝবো? উপসর্গের ক্লাস করলে বুঝবা। উপসর্গ তোমরা 9-10-এ পড়ছো, ভালো করে পড়ো নাই। সেটা জেড টানতে হবে। জেড টানার জন্য বেশি বেশি পড়তে হবে। ওকে, নিচের কোনটি তৎসম শব্দ? হামলা, তোয়ালে, প্রসার, যিশু। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, আছে, তাহলে তুমি ধরেই নিতে পারো এটাতে কি আছে? তৎসম উপসর্গ দ্বারা যেহেতু শব্দটি গঠিত হয়েছে, এটা একটা তৎসম শব্দ। তৎসম প্রত্যয় গঠিত শব্দ। এখন তুমি আমাকে বলবা তৎসম প্রত্যয় কেমনে চিনবো? ক্লাস করার পর চিনবা, কারণ তোমাদের এখনো প্রথম ক্লাস। তৎসম প্রত্যয় কখন চিনবা? ক্লাস করার পরে চিনবা। আগেও পড়ে আসছো 9-10-এ, ভালো করে পড়ো নাই। তব্য, অনিয়, এগুলো হচ্ছে তৎসম প্রত্যয়। কিরকম? আমি বললাম ক্রি যোগ তব্য। তব্য, তাহলে এই যে তব্য, এটা হচ্ছে প্রত্যয়। কি প্রত্যয়? তৎসম প্রত্যয়। ওকে, তাহলে এখন আসো। তাহলে কি হবে? কর্তব্য। তাহলে কর্তব্য কি ধরনের শব্দ? ওই যে তব্য দ্বারা গঠিত হয়েছে। তাহলে কি ধরনের শব্দ? তৎসম শব্দ। কেন? তব্য হচ্ছে তৎসম প্রত্যয়। বুঝতে পেরেছো? অর্থাৎ তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দ কি হবে? তৎসম শব্দ হবে। যেমন আলী, আলী একটা প্রত্যয়। হ্যাঁ, এখন ধরো আমি বললাম সোনালী, সোনা যোগ আলী। হ্যাঁ, আলী হচ্ছে বাংলা প্রত্যয়, তাহলে সোনালী কি হবে? সোনালী। হ্যাঁ, তাহলে কি হবে? সোনালী। আলী হচ্ছে বাংলা প্রত্যয়, তাহলে বাংলা প্রত্যয় দ্বারা গঠিত হলে সোনালী কি হবে? বাংলা শব্দ হবে। এই জন্য সোনালী বানানে কি নেই? দীর্ঘ ইকার না। দেখো, সোনালী বানান কি দিয়ে? রস্ব ইকার দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দ হচ্ছে তৎসম। অনিয়, ক্রিযোগ অনিয়, তাহলে কি হবে? করণীয়। করণীয়, তাহলে কি হবে? করণীয় কি শব্দ? তৎসম শব্দ। ওকে, তোমরা রেজাল্টে কি হইতে চাও? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি 1, 2, 3? মূলত হও কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, রাইট? এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। এই ক্রমবাচক শব্দ সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। সকল ক্রমবাচক শব্দ তৎসম শব্দ। তাহলে বলো নিচের কোনটি তৎসম শব্দ? কি হাস্যকর সিস্টেম! মেসেজ অফ রেখে তারপর প্রশ্ন করতেছি। এছাড়া আর কোনো ওয়ে নাই। তোমরা মাঝখানে মাঝখানে এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো, মানে কথা বলতেই থাকো, কেউ কথা থামাই না। এত বলার পরেও আমার হচ্ছে সবসময় চ্যাট অন রেখে ক্লাস নিতে আমার ভালো লাগে। হ্যাঁ, ইজি লাগে। সবার সাথে কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি। রেকর্ড ক্লাসের মতো আর মনে হয় না। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা ক্লাসের মাঝখানে হুট করে জিজ্ঞেস করো, ম্যাডাম পিডিএফ কোথায় পাবো? ক্লাসের রেকর্ড কখন দেওয়া হবে? আর ক্লাস আর কতক্ষণ? তো যদি মনে হয় তুমি ক্লাস করতে পারবে না, তাহলে ক্লাস থেকে বের হয়ে যাবা, পরে রেকর্ড দেখবা। ম্যাডামকে জিজ্ঞেস করলে হবে যে ম্যাডাম ক্লাস আর কতক্ষণ? পড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণ। দেখো, নিচের কোনটি তৎসম শব্দ? এখানে এখন তুমি কিভাবে বুঝবা? যদিও এখনো প্রত্যয়ের ক্লাস হয়নি। দেখো, নাগরিক শব্দটা নগর যোগ স্নিক। স্নিক প্রত্যয়, স্নিক বা এটাতে আমরা ইক লিখতে পারি। কেন ইক? সেগুলো প্রত্যয় পড়লে বুঝবা। তাহলে নগর যোগ স্নিক বা ইক কি হলো? নাগরিক। এই যে এটা, এটা হচ্ছে তৎসম প্রত্যয়। কি প্রত্যয়? তৎসম প্রত্যয়। তাহলে এই যে তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দ নাগরিক, তাহলে কি হবে? এটা তৎসম শব্দ হবে। বুঝতে পেরেছ? আচ্ছা,
যুক্তবর্ণ দ্বারা গঠিত অধিকাংশ শব্দ, হ্যাঁ, সেটা যেমন ক্ষীয় জফলা, মক্ষীয়, চয় ছ ব, জয় ছ, এটা হচ্ছে বর্গীয় জ ইয়, হ্যাঁ। তো এরকম যদি যুক্তবর্ণ দেখো, ধরো একটা শব্দ তুমি পারছো না, বুঝতে পারছো না যে তৎসম হবে কিনা বা কোনটা, তখন যদি এরকম যুক্তবর্ণ টাইপের কিছু দেখো, ধরে নিতে পারো সেটা কি, অবশ্যই তৎসম শব্দ। ওকে। তারপর রেফ থাকলে, ছয়টা ফলা থাকলে, তাহলে কি হবে, সেটা হচ্ছে তৎসম শব্দ। এখন সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয়, আমরা ফেসবুকে ঢুকলেও দেখি, অথবা অনেকে আমরা চাইও, হ্যাঁ, সেটা কি বলতে পারো, নির্বাচন। তাহলে বলো তো, নির্বাচন কি শব্দ, রেফ আছে, তৎসম শব্দ, কি শব্দ, তৎসম শব্দ। বুঝতে পেরেছো, রেফ কিরকম, সূর্য, কর্ণ, বর্ণ, সুকর্ণ, স্বর্ণ, কর্মকার, সর্প, এগুলো সব কি শব্দ, সবই তৎসম শব্দ। একটা জিনিস খেয়াল করো, তো যদি রেফ বাদও দাও, এই যে দীর্ঘকার আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, রাইট, ওকে। রিকার থাকলে, এটা তো একদম প্রথম স্লাইডেই বলছি, রি থাকলেই সেটা কি, সেটা তৎসম শব্দ। রি আসছে স্বরবর্ণে, যে আসছে বাংলা স্বরবর্ণে, এটা কোত্থেকে আসছে, ওই সংস্কৃত নিয়ম থেকে আসছে। ওকে। তাহলে গৃহ, কৃষ্ণ, বৃষ্টি, এগুলো কি, এগুলো হচ্ছে তৎসম শব্দ। কৃপণ, তৃণ, সর্প। অপেক্ষাকৃত পুরাতন রূপ, ধরো আমি বললাম তোমার কর্ণ, কর্ণে যাচ্ছে না কথা, অথবা কর্ণ দিয়ে কথা শুনতে পাচ্ছ না, কর্ণ মানে কি, কান। হস্ত, হাত, হস্ত থেকে হাত। মস্তক, মস্তক থেকে মাথা। নাসিক্য, নাক, তাই না? তাহলে এই যে কর্ণ, হস্ত, মস্তক, হ্যাঁ, পদ, পদ থেকে পা, তাহলে এগুলো কি, এগুলো অপেক্ষাকৃত পুরাতন রূপ যেগুলো, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। বলে ওই তৎসম থেকে কি হয়েছে, ওই যে তদ্ভব হয়েছে পরে। বিসর্গযুক্ত শব্দগুলো এবং বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো তৎসম শব্দ। মোট কথা বিসর্গ থাকলেই সেটা হচ্ছে তৎসম শব্দ। কারণ কি, সন্ধি, সন্ধি সাধারণত বাংলা শব্দের সন্ধিও হয়, তৎসম শব্দের সন্ধিও হয়। বাংলা শব্দের সন্ধি দুই প্রকার, স্বর আর হচ্ছে ব্যঞ্জন। কিন্তু তৎসম শব্দের সন্ধি তিন প্রকার, স্বর, ব্যঞ্জন আর বিসর্গ। তাহলে দেখো, বিসর্গ কিন্তু কোথায় নেই, বাংলাতে নাই, শুধু তৎসম শব্দতে কি আছে, বিসর্গ সন্ধি আছে। তাহলে যত বিসর্গ আছে সবগুলো কি শব্দ, সবগুলো তৎসম শব্দ। ওকে। নেক্সট, বহুবচনবাচক গণ, শিক্ষকগণ, ছাত্রগণ, শিক্ষক বৃন্দ, আবলি, পুস্তকাবলী, গুচ্ছ, দাম, নিকর, কমল নিকর, কুসুম দাম। তাহলে এই যে এগুলো যদি ব্যবহৃত হয়, সেগুলো কি হবে, তৎসম শব্দ হবে। খণ্ডত্বযুক্ত সকল শব্দই তৎসম, খণ্ডত্ব থাকলেই তৎসম শব্দ। অল্প কিছু ভিন্ন, উৎকাপালি, গত, পিৎজা, নাচি, এগুলো আসে না সাধারণত, হ্যাঁ। তারপর তুমি মনে রাখবো যে খণ্ডত্ব থাকলেই সেটা তৎসম শব্দ। 10 দিক সম্পর্কিত সকল শব্দ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে তোমার কি, তৎসম শব্দ। সনাতন ধর্ম সংক্রান্ত শব্দ তৎসম শব্দ, যেমন ব্রাহ্মণ, দেবতা, দেবী, মন্দির, পূজা ইত্যাদি। এগুলো দেখলেই বোঝা যাচ্ছে, দেখো মূর্ধন্য আছে, দেবী দীর্ঘইকার আছে, মন্দির যুক্তবর্ণ আছে, পূজা দীর্ঘকার আছে, হ্যাঁ। বাংলা 12 মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। 6 ঋতুর নাম, গ্রীষ্ম, বর্ষা। 7 দিনের নাম, শনি, রবি, সোম, এগুলো সবগুলোই তৎসম শব্দ। চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো হচ্ছে 9-10-এর মণি চৌধুরীর যে বইটা ছিল সেখানে, তখন ভালোই প্রশ্ন ছিল, সেই বইটা থেকে প্রশ্ন আসতো। চন্দ্র, সূর্য, নক্ষত্র, এখানে যুক্তবর্ণ আছে, দীর্ঘকার আছে, রেফ আছে, ক্ষীয় আছে। তারপর আমরা একসাথে মনে রাখবো চন্দ্র, সূর্য, নক্ষত্র। তুমি একজন মানুষ, যারা ছেলে তোমরা নিজেরা একজন পাত্র, যারা মেয়ে তারা কি খুঁজছে, এই পাত্রকে খুঁজছে। তোমাদের কি অবশ্যই একটা ধর্ম আছে, হ্যাঁ, ধর্ম পালন করে এবং একটা ভবনে থাকো। ওকে। হস্ত, হস্ত আছে কিনা তোমাদের, আছে, হস্ত, চর্ম সবই আছে। জ্যোৎস্না, হ্যাঁ, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, এগুলো হচ্ছে সব 9-10-এর বইতে আছে, এগুলো সব তৎসম শব্দ। আর এগুলো এমনি দেখলে বুঝবা, এই যে শ্রাদ্ধ, গৃহিণী দীর্ঘইকার আছে, বৈষ্ণব তোমার কি আছে, মূর্ধন্য ষ মূর্ধন্য ল, কুৎসিত খণ্ডত্ব আছে, জ্যোৎস্না খণ্ডত্ব আছে, তাই না? দেখলেই বুঝবা যে এগুলো তৎসম শব্দ। সর্বশেষ, আমি এবং তোমরা, মানে কি, শিক্ষক এবং ছাত্র, আমরাও কি তৎসম শব্দ। ওকে। এখানে একসাথে সব আছে, দেখে নিবা, এখানে একসাথে সব আছে নিয়ম, দেখে নিবা। ওকে। আর একটা ছোট্ট কথা বলি, ধরো আমি বললাম ভূমণ্ডল সম্পর্কিত কিছু শব্দ তৎসম শব্দ। এখন তোমাকে বললাম চাঁদ, তুমি বললা হ্যাঁ এটা যেহেতু ভূমণ্ডল সম্পর্কিত তাহলে তৎসম না। শোনো, চন্দ্র থেকে আসছে চাঁদ, চন্দ্র থেকে কি আসছে, চাঁদ, তাহলে চন্দ্র হচ্ছে তৎসম। ওকে। যে সকল সংস্কৃত শব্দ
যে সকল সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম। মোট কথা হচ্ছে এগুলো তৎসম শব্দই, কিন্তু একটু বিকৃত উচ্চারণ, এগুলোর কিছুটা পরিবর্তিত হয়ে গেছে, এগুলোই হচ্ছে তোমার অর্ধ তৎসম। মানে শব্দটা দেখেই বোঝা যাচ্ছে অর্ধ তৎসম কেমন হবে। হ্যাঁ, তৎসময় আধা তৎসম, জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে। কিরকম আমরা দেখি, জ্যোৎস্না, এটা তৎসম, অর্ধ তৎসম হচ্ছে জ্যোৎস্না। শ্রাদ্ধ শ্রাদ্ধ, ভেঙে গেছে, ওকে। বৈদ্য বৈদ্যি, পুরোহিত পুরুত, রৌদ্র রোদ্দুর, গ্রাম গেরাম, মিত্র মিত্তির, গৃহিণী গিন্নি, এটা আসে। হ্যাঁ, বৈষ্ণব বৈষ্ণব, বিষ্ণু বিষ্ণু, শ্রীদাম ছিদাম, বৃহস্পতি বৃহস্পতি, শ্রী ছিরি, ঘৃণা ঘেন্না, এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে আমাকে বলো নিচের কোনটি তৎসম শব্দ নয়? জ্যোৎস্না হচ্ছে তৎসম শব্দ নয়, এটা হচ্ছে অর্ধ তৎসম। শোনো, নক্ষত্র তৎসম, প্রভাব, এই যে প্র আছে, তাহলে কি তৎসম। দন্ত, দন্ত মানে দাঁত, অপেক্ষাকৃত পুরাতন রূপ, দন্ত থেকে দাঁত, তাহলে এটা কি, এটাও তৎসম। বলছে কোনটি তৎসম শব্দ নয়, তাহলে কি হবে, জ্যোৎস্না অর্ধ তৎসম, তৎসম শব্দ নয়। তদ্ভব, তৎ তার, তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, উৎপন্ন, তাহলে কার থেকে উৎপন্ন, সংস্কৃত থেকে। কার থেকে, সংস্কৃত থেকে উৎপন্ন। তাহলে তদ্ভব কি, এই সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে প্রাকৃতর মধ্য দিয়ে কি হয়, বাংলা শব্দে পরিণত, একটা নতুন শব্দ, নতুন ভাষা, বাংলা। হ্যাঁ, তাহলে দেখো, সংস্কৃত থেকে প্রাকৃতর মধ্যে দিয়ে বাংলা, তাহলে সংস্কৃত শব্দ যখন প্রাকৃত ভাষার ভেতর দিয়ে রূপ পাল্টে বাংলা এসে পৌঁছায়, তখন তা তদ্ভব শব্দ হিসেবে পরিগণিত হয়। তাহলে তদ্ভব কি, প্রাকৃতর পরের স্তর। ওকে, তাহলে সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে হচ্ছে বাংলা, তাহলে এগুলোকে আমরা বলি প্রাকৃতজ শব্দ, মানে প্রাকৃত থেকে জন্ম। আমি একটু আগে বলেছিলাম জ হচ্ছে জন্ম। আবার কি বলি, যেগুলো, যেহেতু এগুলো তৎসমও না, অর্ধ তৎসমও না, প্রাকৃতও না, একটা নতুন শব্দ, নতুন ভাষার, তাহলে এগুলোকে আমরা বলবো খাঁটি বাংলা শব্দ। এবং এগুলোই হচ্ছে বাংলা ভাষার মূল উপাদান। এনামুল হক বলেছেন খাঁটি বাংলা শব্দ কত পার্সেন্ট, 60%। তাহলে কি বলবো, খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ দেশি শব্দ কিন্তু এক নয়। খাঁটি বাংলা হচ্ছে তদ্ভব, তদ্ভব বা খাঁটি বাংলা বা বাংলা, তদ্ভব বা খাঁটি বাংলা বা বাংলা। ওকে, ক্লিয়ার? খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ কিন্তু এক নয়। ওকে, তাহলে হস্ত, হস্ত হচ্ছে কি, তৎসম, তৎসম থেকে এখানে কি হবে, প্রাকৃত। সংস্কৃত, সংস্কৃত, হস্ত কি, সংস্কৃত, সংস্কৃত থেকে প্রাকৃত, এই হস্ত থেকে হচ্ছে হাত, তাহলে হাত কি, তদ্ভব, খাঁটি বাংলা, শুধু বাংলা, প্রাকৃতজ, যেটাই হয় সেটা হচ্ছে হাত। নেক্সট, বংশী থেকে বংশী, বাঁশি, চর্মকার থেকে চম্মা চামার, মৎস্য থেকে মৎস্য মাছ, কর্মকার থেকে কম্ম আর কামার, বধূ থেকে বহু বউ, ছেলেরা খুশি হয়ে যাবে, ভক্ত থেকে ভত্ত, ভত্ত থেকে কি, ভর্তা না ভাত, কার্য থেকে কর্য, কাজ, ভদ্র থেকে ভল্ল, ভালো তোমরা, ভ্রান্ত থেকে ভুললো, ভুল। আর এখানে দেখো আর কিছু শব্দ, যে হস্ত থেকে হত্ত, হাত, বাঁশি, চামার, মাছ, কামার, বউ, ভাই, ভাতৃ থেকে ভাই, ভক্ত থেকে ভাত, হস্তি থেকে হাতি, মস্তক থেকে মাথা, সন্ধ্যা থেকে সাঁঝ, একাদশ থেকে 11, দুগ্ধ থেকে দুধ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ বলো? ধরো তুমি জানো না এখানে কোনটা খাঁটি বাংলা শব্দ, তুমি জানো না, কিভাবে বের করবা? শোনো, তাম্র থেকে হচ্ছে তামা, তাহলে এটা কি, এটা হচ্ছে খাঁটি বাংলা নয়, তৎসম। পক্ষী, পক্ষী থেকে হচ্ছে পাখি, তাহলে পক্ষী কি, তৎসম। আমাকে কি দেখতে হবে, খাঁটি বাংলা দেখতে হবে। এদিকে বাড়ি কি, তুমি জানো না। কুৎসিত কিন্তু তুমি জানো, কেন, কুৎসিত থেকে কুৎসিত কি, অর্ধ তৎসম। তাহলে আমাদের আর আছে কি, বাড়ি, তাহলে বাড়ি হচ্ছে কি, খাঁটি বাংলা বা বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। ওকে, নেক্সট, দেশি শব্দ। এই যে এই প্রশ্নটা আসছে, প্রশ্নগুলো আসলে এখন এভাবে আসে, নিচের কোনটি দেশি শব্দ এভাবে আসে নাই, আসছে অনার্যমূল শব্দগুলোকে কি বলে? অনার্যমূল মানে কি, আর্যরা আসার আগে যারা ছিল অনার্য, এই অনার্য থেকে যে শব্দগুলো আসছে সেগুলোই কি, সেগুলি হচ্ছে দেশি শব্দ। এই যে ভূখণ্ডে আমি তুমি থাকতেছি,
আমাদের আগে কারা ছিল? তার দাদা 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 তারও দাদা তারও আগে কারা ছিল? একদম আদিম অধিবাসী যারা, তাদের কিছু শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে, এদেরকে বলা হচ্ছে দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীদের কোল মুন্ডা তামিল, হ্যাঁ, এদের সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, তাদেরকে বলছে দেশি শব্দ। ওকে, দেশি শব্দ যেমন কুড়ি, কোল ভাষা, পেট, তামিল, চুলা, মুন্ডারি, এগুলো হচ্ছে তোমার কোত্থেকে আসছে? এগুলো দেশি শব্দ। হ্যাঁ, কুড়ি আসছে কোল ভাষা থেকে, পেট আসছে তামিল থেকে, চুলা আসছে মুন্ডারি থেকে। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করো, জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে কুড়ি আর চুলা এগুলো হচ্ছে অভিধান অনুসারে তদ্ভব শব্দ। কুড়ি আর চুলা এগুলো 9-10 বইতে তদ্ভব বা বাংলা শব্দ। হ্যাঁ, তদ্ভব বা বাংলা শব্দ। তো আমরা অভিধান অনুসারে যেটা, সেটাই হচ্ছে আমরা আনসার করব। আর যদি তোমার দেখো বাংলা নাই, তখন তুমি দেশি শব্দ দিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে একটু আমরা খেয়াল করি, যেমন টিলা, মুড়ি, ডাব, কুলা, জাতা, কদু, লাউ, হ্যাঁ, পোকা, এগুলো হচ্ছে বেশিরভাগ দেশি শব্দ। দেশি শব্দ মনে রাখার কিছু উপায় বলি, একটা উপায় বলি, ড বা ঢ এর প্রাধান্য থাকবে। ডাগর, ডাব, হ্যাঁ, ডাঙ্গা, ঢিল। তো ড বা ঢ দেখবা, আর দেখবা শব্দগুলো একটু গ্রামীণ টাইপের। হ্যাঁ, নিচের কোনটি দেশি শব্দ বলো? দধি, গ্রাম, গ্রাম থেকে গেরাম, তাহলে গ্রাম হচ্ছে তৎসম, সূর্য তৎসম শব্দ, দেখলেই বোঝা যায়। দধি, ঢোল, তাহলে এখানে কোনটা হবে? ঢোল। বিদেশি শব্দ বিভিন্ন সময়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে, ব্যবসায়ের উদ্দেশ্যে নানা দেশের মানুষ আমাদের এখানে আসছে। ইংরেজরা বললো, পর্তুগিজরা বললো, ফরাসিরা বললো, ওলন্দাজরা বললো, অনেকেই আসছে। তাহলে এই যে আসছে, তো আমাদের সাথে তাদের যে সংস্পর্শ, এটার কারণে কিছু শব্দ রয়ে গেছে আমাদের এখানে, এগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। দেখো, আমরা আরবি আর ফার্সি, আরবি তো জানো, ফার্সি হচ্ছে পারস্য অর্থাৎ ইরানের ভাষা। ফার্সি হচ্ছে ইরানের ভাষা। ইরানের শব্দগুলো আমরা একটু দেখি, যেমন আল্লাহ, আরবি শব্দ খোদা। ছোটবেলায় ছোটবেলায় যেগুলোকে বাংলা ভাবতাম সেগুলো হচ্ছে আসলে ফার্সি শব্দ। আল্লাহ আরবি, খোদা ফার্সি। জান্নাত আরবি, বেহেশত ফার্সি। জাহান্নাম আরবি, দোজখ হচ্ছে ফার্সি। সালাত আরবি, নামাজ ফার্সি। সিয়াম আরবি। তো রোজা, আমরা মনে করি রোজা বাংলা, না, রোজা হচ্ছে ফার্সি শব্দ। হজ, জাকাত, ইসলাম, এগুলো হচ্ছে তোমার আরবি শব্দ। ধর্ম সংক্রান্ত কিছু শব্দ আমরা দেখি, যেমন আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস থাকলে কি থাকবে? ঈমান থাকবে। ইসলাম, ইসলাম ধর্ম আমরা পালন করি, তাহলে কি করতে হবে? ওযু করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কিয়ামতের চিন্তা করতে হবে বা কিয়ামত বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামের চিন্তা করতে হবে, হাদিস পড়তে হবে। হ্যাঁ, হাদিস আবার ফার্সি শব্দ অভিধান অনুসারে, এটা মনে রাখবা। তসবিহ জপতে হবে, জাকাত আদায় করতে হবে, হারাম হালাল মেনে চলতে হবে, ভুল করলে তওবা করতে হবে, ঈদ কোরবানি পালন করতে হবে। দেখো, ঈদ যেহেতু আরবি শব্দ, যেহেতু আমরা বলেছি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, তোমার বলেছিলাম কি, নিয়ম অনুসারে তোমার কি হবে না, কোনো রকমের তৎসম শব্দ ছাড়া আর কোথাও দীর্ঘই বসবে না। এটাই হচ্ছে তোমার, এজন্যই হচ্ছে, যেহেতু আরবি শব্দ, এজন্য হচ্ছে রসই দিয়ে। যেমন গতকাল একটা প্রশ্ন ছিল যে আসলে নিয়ম প্রণয়ন করার মানে কেন নিয়ম প্রণয়ন করেছে, বানানের নিয়ম কেন? কারণ হচ্ছে বিকল্প বর্জন করা। হুম, বিকল্প মানে কি? এই যে ঈদ বানান, আমি চাইলে দীর্ঘ দিয়েও লিখতে পারি, রস্বই দিয়েও লিখতে পারি। তাহলে এখান থেকে যে কোনো একটা ফিক্সড করে দেওয়া, বিকল্প বর্জন করা, যে কোনো একটা ফিক্সড। তাহলে ফিক্সড এর নিয়মটা কি ছিল? যে কোনো বিদেশি বানানে কি বসবে না? দীর্ঘই বসবে না। শুধু সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দে দীর্ঘ এগুলো বসবে, আর অন্য কোনো শব্দে বসবে না। প্রশাসনিক খেয়াল করো, আদালত মানে আইন সম্পর্কিত অনেকটা। আলেম, ইনসান, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, এই যে কলম, কবুল, কিতাব, কেচ্ছা, খারিজ, মুক্তার, মুনসেফ, রাই, এগুলো সবগুলি হচ্ছে আরবি শব্দ। বিবিধ একটু খেয়াল করো, গোসল, তারিখ, মহল্লা, আদমি, ছবি, খবর, নবাব, কাবাব, তুফান, হ্যাঁ, নগদ, বাকি, মহকুমা, এগুলো সবগুলো হচ্ছে আরবি শব্দ। একটু খেয়াল করো, ফার্সি শব্দ আমরা একটু মনে রাখি। হ্যাঁ, ফার্সি উপসর্গ যদি তুমি পড়ো, বর, বদ, কম, না, বে, ব, নিম, ফি, দরকার, এগুলো যদি মুখস্থ থাকে তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এই ফার্সি উপসর্গ দ্বারা গঠিত শব্দ হচ্ছে ফার্সি শব্দ। ধরো কলম,
আরবি শব্দ। ওকে, আরবি শব্দ। ওকে, এখন আমি বললাম বকলম, তাহলে এটা কি বলবে? ব হচ্ছে ফার্সি উপসর্গ, তাহলে কি হবে? ফার্সি শব্দ হবে। তাহলে কি হবে? এটা ফার্সি শব্দ। ওকে, তাহলে বরখাস্ত, এই যে বর আছে, বদনাম, বদ কমজোর, কম, বেয়াদব, ওকে, বেতার। তাহলে আসো, ফার্সি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ হচ্ছে ফার্সি শব্দ। প্রত্যয়, এগুলো হচ্ছে উপসর্গ আর এগুলো হচ্ছে প্রত্যয়। তাহলে দেখো, জাদুকর, কারিগর, সওদাগর, তাহলে কর বা গড় প্রত্যয়, কর বা গড় প্রত্যয়। দ্বার, জমিদার, তালুকদার, ঝাড়ুদার, কি আছে? দ্বার প্রত্যয়। এখন জাদুকর, আমি যদি বলি অজগর, শোনো, এই গড় এখানে প্রত্যয় হিসেবে না। আমি যদি বলি সাগর, এই গড় এখানে প্রত্যয় হিসেবে না। তাহলে প্রত্যয় হিসেবে থাকতে হবে জাদুঘর, কারিগর, সওদাগর, পেশা, পেশা বুঝাবে। ওকে, জমিদার, তালুকদার, ঝাড়ুদার। বোমাবাজ, ধোকাবাজ, বন্দি, রাজবন্দি, জবানবন্দি, কারাবন্দি, জুৎসই, জুৎসই, চলনসই, টেকসই, টিপসই, টিপসই মানে হচ্ছে স্বাক্ষর। তাহলে এটা কি নয়? এটা প্রত্যয় নয়। তাহলে বাংলা ভাষার শব্দ ভান্ডারে আত্মীকৃত বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি আছে ফার্সি আর ইংরেজি শব্দ। এখন আসো, ধরো এত কিছু পড়াইলাম, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার আত্মীকৃত যে বিদেশি শব্দ সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনগুলো? ফার্সি শব্দ। এই যে মুখে বলছি, দেখা যাচ্ছে এটা অনেকের মনে থাকবে, অনেকের মনেও থাকবে না। হ্যাঁ, গতকাল যেটা দেখলাম সাহিত্য, দেখা যাচ্ছে মুখে মুখে অনেক কিছু বলছি, দেখা যাচ্ছে ওইরকম অনেক কিছু চলে আসে। আচ্ছা, ফার্সি শব্দ মনে রাখার কিছু কৌশল একটু খেয়াল করো। আইন, আইন সম্পর্কিত বেশিরভাগ শব্দ আমরা দেখেছি আরবি শব্দ। মামলা, গ্রেফতার, এগুলো আইন সম্পর্কিত। দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। বারবার প্র্যাকটিস করবা, বারবার দেখবা। আর বেচাকেনা সম্পর্কিত একটু খেয়াল করো। চশমা, তোষক, লুঙ্গি, আয়না। চশমা, তোষক, লুঙ্গি, আয়না, চারটা শব্দের মনে রাখলাম। কোথায় তৈরি হয়? কারখানায় তৈরি হয়। কারা তৈরি করে? কারিগররা তৈরি করে। আচ্ছা, কারিগর, ওই যে গড়, কর, হ্যাঁ, কোথায় নিয়ে যায়? বাজারে নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, কি করে? 1000 টাকায় বিক্রি করে। কেমন বিক্রি করে? পাইকারি, খুচরা বিক্রি করে। বিক্রির পর কি দেয়? রসিদ দেয়। তারপর কি করে? আমদানি রপ্তানি করে। হ্যাঁ, তারপর বকশিস দেয়। তারপর হচ্ছে কিনারা, দেয়াল। এখন আসো, আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা চারটা শব্দ মনে রাখলাম, চশমা, তোষক, লুঙ্গি। কোথায় বিক্রি হয়? কারখানায় বিক্রি হয়। কোথায় নিয়ে যায়? দোকান, বাজারে নিয়ে যায়। কি, কত টাকায় বিক্রি করে? 1000 টাকায় বিক্রি করে। কিভাবে আমদানি রপ্তানি করা হয়? মনে থাকবে? তাহলে একটু খেয়াল করো তো। তাহলে আমদানি রপ্তানি ফার্সি শব্দ, আমদানি রপ্তানি ফার্সি। আর নগদ বাকি, নগদ বাকি আরবি শব্দ। নগদ বাকি আরবি শব্দ। একটু আগে আমরা বলেছি ছবি, কি শব্দ? আরবি শব্দ। তারিখ, কি শব্দ? আরবি শব্দ। ওকে, আচ্ছা, আরো কিছু শব্দ ফার্সি শব্দ দেখো। বদমাস, জানোয়ার, বদমাস, রংবাজ, চাঁদাবাজ। জানোয়ার, বদমাস, রংবাজ, চাঁদাবাজ কি করে? রং মহলে গিয়ে রং তামাশা করে আর হাঙ্গামা লাগায়। তাহলে এগুলো হচ্ছে ফার্সি শব্দ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত ফার্সি শব্দ দেখো। কামান, মজুরি, মজুরিয়া, খরমুজা। হ্যাঁ, এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, তোমরা পড়েছো, সেখানে ব্যবহৃত শব্দ। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা প্রশ্ন আসছে, দেখছো? কোনটা শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড নয়? এই ধরনের প্রশ্ন আসছে। রং সম্পর্কিত কিছু শব্দ। নীল, ধূসর, হলুদ। দেখো, নীল শব্দটাতে দীর্ঘ ইকার আছে, তাহলে এটা তৎসম শব্দ। ধূসর, দীর্ঘ উকার আছে, তৎসম শব্দ। হলুদ, আসমানি। আচ্ছা, এখন আসো, অনেকে বলতে পারে যে ম্যাডাম হলুদ তাহলে কিভাবে? কিছু শব্দ আছে নিয়মে পড়বে না, নিয়মের মধ্যে বেশিরভাগ শব্দ পড়বে, ওগুলো ইজি। তাহলে যেগুলো নিয়মে পড়বে না সেগুলো একটু খেয়াল রাখবা। আসমানি, শোনো, আসমান, আসমান ফার্সি শব্দ, এটা আসছিল। হ্যাঁ, আসমানি ফার্সি শব্দ। বাদামি, লাল, সবুজ, তাহলে পতাকা, পতাকার রং মনে রাখবে। পতাকা রং কি? ফার্সি। গোলাপি, গোলাপি গোলাপ থেকে আসছে। গোলাপ কি শব্দ? মৌলিক শব্দ গঠন অনুসারে, আর উৎস অনুসারে কি? উৎস অনুসারে ফার্সি। গোলাপ হচ্ছে উৎস অনুসারে ফার্সি, তাহলে গোলাপি ফার্সি। সফেদ, সফেদ মানে সাদা, সাদা মানে সাদা, এগুলো হচ্ছে ফার্সি। কালো, বেগুনি, খয়েরি, ছাই, এগুলো সব এক টাইপের। কালো, খয়েরি, ছাই। হ্যাঁ, তো রূপালী, সোনালী, একটু আগে বলেছিলাম আলী প্রত্যয়, আলী হচ্ছে বাংলা প্রত্যয়। তাহলে কি শব্দ? বাংলা বা তদ্ভব শব্দ। চকোলেট, ফরাসি শব্দ। চকোলেট কি শব্দ? ফরাসি শব্দ। ওকে, মেজেন্টা ইতালি, কমলা হচ্ছে দেশি। ওকে, কমলা দেশি শব্দ।
বাবা মা সম্পর্কিত বাবা তুর্কি শব্দ অসংখ্যবার আসছে, এমন না যে আর আসবে না, এমন না যে আর আসবে না। সোজা প্রশ্ন কঠিন প্রশ্ন দুটোই থাকবে। পিতা মাতা, জনক জননী, এগুলো হচ্ছে তৎসম শব্দ। বাপ মা বাংলা শব্দ, আব্বা আব্বু আরবি শব্দ। খেয়াল করো, পর্তুগিজ শব্দ। কিছু খাবারের নাম মনে রাখবা সরেয়া দিয়ে। আতা আনারস আচার, আতা আনারস আচার। প দিয়ে পেয়ারা পেঁপে পাউরুটি। এত জিনিস খাবা, সাথে সাবু মনে রাখতে পারো, সাবু। এত জিনিস খাবা, কিসে পোষাবে না, পিরিচে পোষাবে না। এত ছোট পিরিচে পোষাবে না, কি লাগবে, গামলা লাগবে খেতে। আতা আনারস আচার পেয়ারা পেঁপে পাউরুটি সাবু, এত কিছু খাওয়ার জন্য কি লাগবে, গামলা লাগবে, পিরিচে পোষাবে না। এগুলো সবগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম সম্পর্কিত একটু খেয়াল করো। বাইবেল, কফিন, এগুলো হচ্ছে ইংরেজি। আর গির্জা, পাদ্রি, ক্রুশ, যিশু, হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা ইংরেজি, ইংরেজি, হ্যাঁ, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ঘর, সরি ইংরেজি, ইংরেজি, আরে আমি কি করলাম। আর বাইবেল আর কফিন এগুলো হচ্ছে ইংরেজি। কোনটা কাটতে কোনটা কেটে দিলাম। আচ্ছা, ঘর আর আসবাব দেখো। বালতি, ওয়াশরুমে বালতি আছে না, আছে। ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় কি নাও, তোয়ালে নিয়ে যাও। কামরায় কি বসে আছো, শুয়ে আছো, অনেকে ঘুমাইও গেছে। পিস্তল, না পিস্তল আছে কিনা কারো, পিস্তল মনে হয় না আছে। জানালা। তারপরে হচ্ছে তোমার কেদারা। ছোটবেলায় খুব ভাব নিতাম, বলতাম বলতো কেদারা কি, হ্যাঁ কেদারা কি, অথবা চেয়ারের বাংলা কি, বলতাম কেদারা। আসলে চেয়ারের বাংলা কেদারা না, চেয়ারের বাংলা হচ্ছে কি, চেয়ারের বাংলা হচ্ছে তেপাইয়া, তেপাইয়া মানে তিনটা পায়া যার আছে, হ্যাঁ। এটা তাহলে কি, কেদারা হচ্ছে পর্তুগিজ শব্দ। গুদাম, আলমারি, আলমারি কি আছে, চাবি আছে, আলপিন। তাহলে আমরা কি দেখলাম, কিছু পর্তুগিজ শব্দ দেখলাম। কি কি, কিছু খাবার, আতা আনারস আচার পেয়ারা পাউরুটি। হ্যাঁ, তাহলে এগুলো কি লাগবে খাওয়ার জন্য, গামলা লাগবে, পিরিচে পোষাবে না। তারপর খ্রিস্টান ধর্ম সম্পর্কিত কিছু শব্দ দেখলাম। তারপর তোমাদের কামরা সম্পর্কিত, বালতি সম্পর্কিত, বালতি আছে। তারপর কি ওয়াশরুম, ওয়াশরুম মানে কি, তোমার ওয়াশরুমে কি আছে, বালতি আছে। আর কি আছে, তোয়ালে আছে। কামরা, কামরাতে কি থাকে, জানালা থাকে, আলমারি থাকে, আলপিন থাকে, চাবি থাকে, রাইট। ওকে। তুর্কি শব্দ, সুনীতি কুমারের মতে 40টির বেশি তুর্কি শব্দ হবে না বাংলায়, হ্যাঁ। ধরো এটা থেকে এখন তো আমার মনে হচ্ছে যে কোনো কিছু থেকে প্রশ্ন আসতে পারে। আমার তো মনে হয় এটাও হইতে পারে, যেহেতু শব্দ থেকে আসছে। তোমার কত বছর ধরে শব্দ সংগ্রহ করেছেন, তাহলে এখানে দেখো সুনীতি কুমারের মতে তুর্কি শব্দ কয়টা হইতে পারে, হ্যাঁ এটা প্রশ্ন হতেই পারে শব্দ থেকে। ওকে, আচ্ছা। আমার তো মানে এই ধরনের শব্দ যদি প্রশ্ন আসে এই ধরনের আসতে পারে, আসলেই পারে। কুর্নিশ, কাঁচি, কুলি, কোরমা। দেখো একটু রেফ আছে, তুর্কি শব্দ কুর্নিশ, কাঁচি, কুলি, কোরমা, এগুলো সবগুলো ক দিয়ে। কোরমা কারা তৈরি করে, বাবুর্চি তৈরি করে। কে খায়, বাবা খায়, বেগম খায়, বাহাদুর খায়। ওকে। খান, খতুন, খোকা। খোকা আগে সবসময় আমরা প্রথম দেশি শব্দ না, খোকা তুর্কি শব্দ। খান খতুন খোকা, আচ্ছা। এগুলো সবগুলো কি, মেরে ফেলার জন্য, লাশ ফেলে দেওয়ার জন্য। লাশ ফেলে দেওয়ার জন্য কি কি লাগবে, বন্দুক, চাকু, হ্যাঁ, তোপ। আর লাশ ফেলে দেওয়ার পর মুচলেকা দিবে, বলবে আমি আর এসব করব না। ওকে। উজবুক, উর্দু। আল খাল্লা, আল খালিক থেকে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে বারুদ, চাকর, দারোগা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। বারুদ, চাকর আর দারোগা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। ওকে। ফরাসি, ফ্রান্সের শব্দ, ফ্রেন্স। ফার্সি, ইরানের শব্দ। আতাত, কার্তুজ, কুপন, কোলাজ, ক্যাফে, ক্যালেন্ডার। ওকে। ডিপো, রেনেসাস, রেস্তোরাঁ, চকলেট, দিনবাতি। তাহলে আতাত, এই দেখো চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ, এই যে রেনেসাস। ওকে। কার্তুজ, কুপন, কোলাজ, ক্যাফে, ক্যালেন্ডার। ডিপো, রেনেসাস, রেস্তোরাঁ, চকলেট, দিনেমার। ওলন্দাজ শব্দ, দেখো টেক্কা হচ্ছে অভিধান অনুসারে দেশি, তুরুপ হচ্ছে পর্তুগিজ। কিন্তু আমরা 9-10 যখন পড়তাম এগুলো সবগুলোকেই ওলন্দাজ করতাম। ইস্কাপন, রুইতন, হরতন, এগুলো হচ্ছে ওলন্দাজ। গুজরাটিরা কি করে, খাদি বা খদ্দর পরে হরতাল করে। তাহলে গুজরাটিরা কি করে, খাদি বা খদ্দর পরে হরতাল করে। এই হরতাল আসছে 44 BCS। তাহলে খদ্দর বা খাদি, হরতাল, আর হচ্ছে চরকা। পাঞ্জাবি, চাহিদা। পাঞ্জাবিদের কি বেশি, চাহিদা বেশি। পাঞ্জাবি শিখদের কি বেশি, চাহিদা বেশি। তাহলে চাহিদা হচ্ছে পাঞ্জাবি, তরকা। চীনা, চা, লিচু, সাম্পান, এগুলো হচ্ছে চীনা। চিনি হচ্ছে সংস্কৃত শব্দ। মিয়ানমার, লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি। অভিধান অনুযায়ী এর লুঙ্গি হচ্ছে ফার্সি শব্দ, অভিধান অনুসারে লুঙ্গি কি ফার্সি শব্দ। ওকে। জাপানি, ক্যারাটে, জুডো, রিস্কা, হারিসিরি, হারিকিরি,
এগুলো হারিকিরি হচ্ছে একটা আত্মহত্যার পদ্ধতি। এগুলো হচ্ছে জাপানি শব্দ। পানি নানা, ফালতু তাগড়া কাহিনী। খানা, এই খানা হচ্ছে খাবার, খাবার। কিন্তু আমি বললাম সরাই খানা, আমি বললাম ডাক্তারখানা, ডাক্তারখানা মানে ডাক্তারের ঘর, এখানা মানে ঘর। তখন খানা হচ্ছে ফার্সি, তখন খানা কি ফার্সি, আর এই খানা খাবার, এটা হচ্ছে হিন্দি। গ্রিক শব্দ কেন্দ্র, দাম, সুড়ঙ্গ। দেশি সব দক্ষিণ আফ্রিকা জেব্রা, মালয় কাকাতুয়া কিরিচ। চকলেট হচ্ছে ফরাসি, আর যদি ফরাসি না থাকে কি হবে, মেক্সিকান। রাজা বাদশাহ, তৎসময়ের ফার্সি, বাদশাহ কি ফার্সি। হেড, দেখলেই বোঝা যায় ইংরেজি। মৌলবী হচ্ছে আরবি। হাট, বাংলা। বাজার হচ্ছে ফার্সি। হেড, দেখলেই বোঝা যায় ইংরেজি। পণ্ডিত, মূর্ধন্যও আছে, তৎসম শব্দ। ডাক্তার, ইংলিশ, দেখলেই বোঝা যায়। খানা, বলেছিলাম এই খানা হচ্ছে ফার্সি, আর খাবার হলে হিন্দি। খ্রিস্টাব্দ, তাহলে খ্রিস্ট ইংরেজি, অব্দ, অব্দ হচ্ছে তৎসম। পকেট, পকেট কি, পকেট হচ্ছে ইংরেজি। মার, বাঙালিরা মারপিট বেশি করে, তাহলে বাংলা। মুন্ডমাল, শুধু মাথাটা নিবা, যেমন ডাকসু। বাকছাস, হ্যাঁ। বাসস, ঢাবি, তাহলে এগুলো কি, মুন্ডমাল। হ্যাঁ, বাংলাদেশ কি হবে, সংবাদ সংস্থা। ঢাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু মুন্ডটা নিয়ে নিবে, শুধু কি নিবে, মুন্ড মানে মাথাটা নিয়ে নিবে, এই যে মাথাটা নিয়ে নিবে। ওকে। ধরো এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, অনেক শব্দ আছে, বাংলা শব্দ প্রচুর আছে, তৎসম শব্দ আছে, হ্যাঁ, বা বাংলা শব্দ ধরো। তো এই যে বাংলা শব্দ এতগুলো আছে, কিন্তু ধরো নতুন কিছু একটা আবিষ্কার হলো, রেডিও, নাম দেওয়া হলো রেডিও। এখন এটার বাংলা তো নাই, রেডিওর তো বাংলা নাই, কি করব, আমরা কিছু নতুন শব্দ সৃষ্টি করব। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ, যেগুলো বাংলা শব্দ না। বাংলা শব্দ কোনগুলো, বাংলা শব্দ হচ্ছে যেগুলো তৎসম থেকে মানে সংস্কৃত থেকে প্রাকৃতর ভেতর দিয়ে এসে নতুন শব্দে পরিণত হয়েছে, সেগুলো হচ্ছে বাংলা। কিন্তু আমি বললাম বেতার, এটা কিন্তু আসলে বাংলা শব্দ না। বাংলা শব্দ কোত্থেকে আসছে, ওই যে সংস্কৃত থেকে প্রাকৃতের ভেতর দিয়ে আসছে, সেগুলো বাংলা। তাহলে এই যে নতুন একটা শব্দ সৃষ্টি করলাম বেতার, এটাই হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন ফাইল, ফাইল, তাহলে ফাইল থেকে কি হলো, নথি। এই নথি হচ্ছে পারিভাষিক শব্দ, ফাইল না কিন্তু। নথি হচ্ছে পারিভাষিক শব্দ, নথি হচ্ছে কি শব্দ, পারিভাষিক শব্দ। খণ্ডিত শব্দ, টেলিফোন থেকে ফোন, কমলা লেবু থেকে কমলা, মাইক্রোফোন থেকে মাইক। এগুলো হচ্ছে খণ্ডিত, এই যে অর্ধেক হয়ে গেছে এই জন্য খণ্ডিত। পারিভাষিক শব্দ, তাহলে দেখো অক্সিজেন, অম্লজান হচ্ছে পারিভাষিক, ইকুয়েশন সমীকরণ হচ্ছে পারিভাষিক, সমাপ্তি পারিভাষিক, নথি পারিভাষিক। ওকে। তাহলে চর্মকার, বলো কি ধরনের শব্দ, তৎসম। চর্মকার থেকে তদ্ভব কি হবে, চামার। ওকে। বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে, শোনো, কলম হচ্ছে আরবি, তাহলে বকলম ফার্সি। কাঁচি, কাঁচি তুর্কি, কাঁচি তুর্কি, তাহলে কাঁচির সাথে আর কি কি মনে রাখতে বলেছিলাম, লাশ ফেলে দেওয়ার জন্য, তাহলে লাশ কি হবে, লাশ হচ্ছে তুর্কি। তাহলে আরো কি কি ছিল সেখানে শব্দ, মনে আছে, হ্যাঁ, মুছ লেখা ছিল। তারপর কি ছিল, তোপ ছিল, হ্যাঁ, তারপর হ্যাঁ বাবা ছিল, বেগম ছিল, রাইট। হ্যাঁ, বাবা বেগমের জন্য কি রান্না করা হয়, কি রান্না করা হয়, কোরমা রান্না করা হয়, কোরমা রান্না করা হয়। কে রান্না করে, বাবুর্চি রান্না করে, রাইট। ওকে। তাহলে আমরা আরো কিছু তুর্কি শব্দ মনে রাখলাম। ওকে। নেক্সট, রপ্তানি, আমদানি রপ্তানি, এ দুটো কি হবে, আমদানি রপ্তানি ফার্সি। নগদ বাকি আরবি, নগদ বাকি আরবি। আচ্ছা, আমরা কি কি আমদানি রপ্তানি করি বলো তো, কিছু শব্দ বলো। চশমা, তোশক, হ্যাঁ, তারপর কি কি, আয়না, তারপর এগুলো কি করি, আমদানি রপ্তানি করি। কোথায়, বাজারে, তারপর হচ্ছে কি, দোকানে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই, দোকানে নিয়ে যাই। ওকে। তারপর কি করি, আমদানি রপ্তানি করি। কত টাকায় বিক্রি করি, 1000 টাকায় বিক্রি করি। রসিদ দেই, ভেরি গুড। আচ্ছা, তারপর আসো শয়তান বদমাস নিয়ে বলো তো। জানোয়ার, বদমাস, রংবাজ, এরা কি করে, রং মহলে গিয়ে রং তামাশা করে, আর কি করে, হাঙ্গামা লাগায়। মনে থাকবে। ওকে। হাঙ্গামা কোন ভাষা থেকে আগত শব্দ, ফার্সি, একটু আগেই বললাম। সন্ধ্যা কোন ভাষা থেকে আগত শব্দ, সন্ধ্যা থেকে সাঁঝ, তাহলে কি হবে, তৎসম। তাহলে কি হবে, তৎসম শব্দ, তাহলে কি হবে, তৎসম শব্দ। তাহলে তরঙ্গ, তরঙ্গ কি হবে বলো, তরঙ্গ,
তৎসম। নির্বাচন, গীত, কি হবে গীত? দীর্ঘইকার আছে, তৎসম শব্দ। দীর্ঘইকার আছে, কি হবে? তৎসম স্বর্গ। ডিম্ব, ডিম্ব কি হবে? তৎসম। ডিম্ব থেকে কি? ডিম। ডিম্ব থেকে ডিম। ওকে। আচ্ছা, আমি বললাম গলাধকরণ, গলাধকরণ কি হবে? তৎসম। বিসর্গ আছে, কি আছে? বিসর্গ আছে। আমি বললাম ষষ্ঠ, ষষ্ঠ কি হবে? তৎসম। কেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, রাইট? আমি বললাম বিজ্ঞান, বিজ্ঞান কি হবে? তৎসম। কেন? ওই যে বর্গীয় যে ইয় আছে, এগুলো হচ্ছে মনে রাখার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। আমি বললাম মানব, মানব কি হবে বলো? তৎসম। মনোযোগ স্ন, মনোযোগ স্ন, মনোযোগ স্ন, এই যে স্ন, তৎসম প্রত্যয় এটা, তৎসম প্রত্যয়। তাহলে মানব, তাহলে দানব, দানব কি হবে? তৎসম, তৎসম। রাঘব, দানব হচ্ছে দনুযোগ স্ন, রাঘব তাহলে কি হবে? রঘুযোগ স্ন, রাঘব, তৎসম শব্দ। ওকে। তার জন্য একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তৎসম। আসমান, আসমান, আসমান ফার্সি, ফার্সি আসমান হচ্ছে ফার্সি, আসমান আসমানি ফার্সি, তাহলে আকাশ, আকাশ তৎসম, আকাশ তৎসম, আকাশ তৎসম, আকাশ তৎসম। চিনি তৎসম, চিনি তৎসম। সংস্কৃত তৎসম কথা একটা, যেটা সংস্কৃত, যাহা সংস্কৃত তাহাই তৎসম। ওকে, মানে যেগুলো বাংলায় ব্যবহৃত হয় আর কি। লজ্জা, লজ্জা কি? লজ্জা তৎসম। শিক্ষা, শিক্ষা তৎসম। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। বাকিটা হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। যা যা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করবে জিজ্ঞেস করো। কোথায় জিজ্ঞেস করবা দেখো, খেয়াল করো সবাই। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন? সিঙ্গারা না? দেখা যাচ্ছে সিঙ্গারা, দাও। দেখো নাই, এটা এখানে নাই। একটু তাড়াতাড়ি রেকর্ড দিলে ভালো হয়। আচ্ছা, কোথেকে প্র্যাকটিস করবা? বই, বই থেকে প্র্যাকটিস করবা। ওকে, বই থেকে প্র্যাকটিস করবা। আর একটা কাজ করতে পারো, কত নদী সরোবর, তোমাদের যদি সত্যিকার অর্থে কমন পেতে ইচ্ছা করে, একটু বেশি পড়তে ইচ্ছা করে, হ্যাঁ, এখন তোমরা মনে করবা কি জানো, যে ম্যাডাম আমি অল্প পড়ে, অল্প পড়ে কি করতে চাই? ক্যাডার হতে চাই। তুমি অল্প পড়ে 4 লক্ষের মধ্যে, 3 লক্ষের মধ্যে ক্যাডার হইতে পারবা না। তুমি বেশি পড়তে হবে, তুমি বেশি পড়তে হবে। তুমি অল্প পড়তে পারবা কখন? পারবা তোমার ছোটবেলা থেকে অনেক কিছু পড়ে আসছো, সেটা তুমি জানো। সে ক্লাস 1 থেকে তুমি ভালো স্টুডেন্ট, ভালো ভালো জায়গায় পড়ছো, তোমার অনেক কিছু জানা আছে, মোটামুটি তোমার ধারণা আছে। তাহলে কি হবে? সেটা তাহলে তুমি পারবা। ওকে, আর না হলে তোমার কি করতে হবে? বেশি বেশি প্রশ্ন পড়তে হবে। মামলা, এই যে মামলা মোকদ্দমা আরবি শব্দ। ঠিক আছে, তাহলে কি করবা? সবাই ভালো থাকো। কত নদী সরোবর, এটা টেলিগ্রামে চাইলেই যে কোনো একজন পিডিএফ দিয়ে দিবে, ভালো করে একটু পড়বা। অর্ধতৎসম যদি বাদ হয়ে যায়, সেরকম যদি কিছু আসে, যদি অর্ধতৎসম না থাকে, তখন তৎসম দিবা। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তোমার অ্যান্সারটা পারহানা লাবণ্য, তোমার কি প্রশ্ন ছিল? না, সেটা হলে তো তাহলে আর অর্ধতৎসম আলাদা করে পড়ানোর দরকার ছিল না। প্রাকৃত একটা ভাষা, প্রাকৃতের ভেতর দিয়ে হচ্ছে সেটা কি হয়, তোমার তদ্ভবের জন্ম বা বাংলা ভাষার জন্ম। ওকে, বাংলা শব্দের জন্ম। দেখো, কত নদী সরোবরের কিছু পেজ আছে, তোমাদের দেখাই। আমার স্লাইডে আছে কিনা দেখি তো। না, স্লাইডে নাই, দাঁড়াও, স্লাইডে ছিল, অন্য একটা স্লাইডে ছিল মেবি। দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, এই যে কিছু শব্দ আছে, দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই দেখো, এখানে এটা হচ্ছে কত নদী সরোবর, হুমায়ুন আজাদের বই থেকে নেওয়া হয়েছে। দেখো, এই যে কিছু শব্দ এখানে আছে। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসছিল, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিছু ফার্সি শব্দ পাওয়া যায়। হ্যাঁ, তারপরে দেখো, এই যে কিনারা, গ্রেফতার, দেয়াল, আইনা, মামলা, এগুলো ফার্সি থেকে আসছে। কিনারা হচ্ছে ফার্সিতে ছিল কিনারা, গ্রেফতার ছিল গিরিফতার, হ্যাঁ, দেয়াল ছিল দিওয়াল। তারপরে দেখো কবুল, কলম, জৌলুস, তুফান, এগুলো কোত্থেকে আসছে? এগুলো হচ্ছে আরবি থেকে আসছে। হ্যাঁ, যেমন কবুল আসছে ককুল থেকে, কলম আসছে আরবি কলম থেকে,
এই যে দেখো, কলম শব্দটি মূলে ছিল গ্রিক, তখন রূপ ছিল কলমস। এই প্রশ্নটা আসছে। টুফুন, টুফুন, টুফুন কি তুফান, তুফান, তুফান আসছে টুফুন থেকে, টুফুন হচ্ছে চীনা ছিল, কিন্তু সেটা আবার পরবর্তীতে কি হয়ে গেছে, আরবিতে টুফুন হয়ে গেছে। হ্যাঁ, তারপর সরি, চীনা হচ্ছে তোমার তাইফাং, চীনা তাইফাং থেকে হচ্ছে আরবিতে টুফুন, সেখান থেকে হচ্ছে তুফান। এগুলো হচ্ছে একটু দেখে নিতে পারো, কোত্থেকে পড়ে নিতে পারো, তোমার কত নদী সরোবর থেকে। আচ্ছা, এগুলো তোমাদের পিডিএফ এ দিয়ে দিব। ওকে, উৎস অনুসারে 4। ওকে, আর কার কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নিয়ে যদি কনফিউশন থাকে বা স্লাইডে ধরো একটু ভুল থাকে, দেখতে পারো, সাথে সাথে অভিধানে দেখে নিবা, যেটা অভিধানে সেটাই শিখে নিবা, অন্যগুলা দরকার নাই। এজন্য আমি আর অন্য কিছু দেই নাই, শুধু অভিধানের গুলো থাকবে, আর এই 4টা স্লাইড আমি অ্যাড করে দিব। ওকে, এই 4টা স্লাইড আমি অ্যাড করে দিব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।